আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মুসাফির রাহাত, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আমরা আসলে অনেকদিন ধরেই বাংলা নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। আমি ব্যক্তিগতভাবে অনেক কাল আগে থেকে শুরু করেছি, সেই 2009 থেকে আমি চেষ্টা করছি বাংলা সম্পর্কে আমি যতটুকু জানি বা বুঝি সেগুলো আপনাদের সাথে শেয়ার করার। তার পরিপ্রেক্ষিতে বিভিন্ন কোচিং সেন্টারের মাধ্যমে আপনাদের অনেকের সাথে আমার পরিচয় আছে, যেহেতু এটা আমার পার্সোনাল আইডির সাথে রিলেটেড বা গ্রুপের সাথে রিলেটেড। যারা আমাকে দেখছেন বা শুনছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সহজেই বাংলা শেখার মাধ্যম হিসেবে বা সহজ হোক বাংলা শিক্ষা, এই প্রয়াস থেকে আমি চেষ্টা করেছিলাম আমি যতটুকু জানি সেই জানাশোনাটা সবার মধ্যে বিলিয়ে দেওয়া বা সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার। সেই প্রেক্ষাপট থেকেই বিভিন্নভাবে চেষ্টা করছি আমার জানা বিষয়গুলো আপনাদেরকে দেয়ার আর কি, যাতে করে বাংলাটা একটু সহজে শেখা যায়। এবং সেই প্ল্যান থেকেই বিভিন্ন কিছুর মাধ্যমে চেষ্টা করছি। আপনারা হয়তো আমাকে ক্লাসরুম নামে একটা ইউটিউব চ্যানেলে দেখেছেন, যেটা অলমোস্ট সবাই দেখেছেন আমি যতদূর জানি একটু দেওয়ার। তবে এই করোনার সময় যে আপনাদেরকে দিচ্ছি না বা দিচ্ছি এরকম না, আমি সেই 2017 শেষ থেকেই ইউটিউবে বা ফেসবুকের মাধ্যমে আপনাদেরকে নানা রকম শিক্ষা দেওয়ার চেষ্টা করছি বা জানানোর চেষ্টা করছি। তো সেই প্রেক্ষিতেই রমজান মাসে আমি প্ল্যান করেছি যে আপনাদের সাথে সপ্তাহে 3 দিন, সোমবার, মঙ্গলবার এবং বুধবার, পবিত্র রমজান মাসে সপ্তাহে 3 দিন চেষ্টা করবো এটা আরো কন্টিনিউ করার। আমরা বাংলা ব্যাকরণ এবং বাংলা সাহিত্যের বিভিন্ন রকম প্রশ্ন, আলোচনা, টেকনিক সম্পর্কে একটু ফেসবুক লাইভের মাধ্যমে চেষ্টা করার। মুসাফির রাহাত বাংলা স্কুল, এই ফেসবুক গ্রুপে আমাদের এই ক্লাসগুলো হচ্ছে এবং ক্লাসগুলো রেকর্ড থাকবে মুসাফির রাহাত ইউটিউব চ্যানেলে। আপনারা চাইলে সেখানেও ক্লাসগুলো পরবর্তীতে দেখতে পারবেন। যারা জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমরা চেষ্টা করব টুকটাক একটু আলোচনা করা, যেগুলো আপনাদের কাজে লাগবে ইনশাল্লাহ। সো যারা এসেছেন সবাইকেও ধন্যবাদ। একটু চেষ্টা করবেন ইফ পসিবল আপনাদের টাইমলাইনে যদি ক্লাসটা শেয়ার করে দেওয়া যায়, তাহলে হয়তো আরো কিছু মানুষ জানতে পারবে। আমার পক্ষে তো আসলে খুব বেশি রকম মানুষের কাছে পৌঁছানো সম্ভব না। যদি আপনারা একটু চেষ্টা করেন একটু শেয়ার করার মাধ্যমে, তাহলে হয়তো অনেকের কাছে এটা পৌঁছাবে। আমরা দেরি না করে শুরু করি। হ্যাঁ, রমজান মাস, তারাবির নামাজ আছে, এই জন্য আমরা এই টাইমটা একটু ফিক্সড করেছি। অনেকেই নামাজে যাবেন, যেহেতু মসজিদে নামাজে যাবেন। হ্যাঁ, অনেকেই যাবেন। যারা মসজিদে যাচ্ছেন না, বাসায় পড়ছেন, তারা হয়তো করতে পারবেন খুব ভালোভাবে। আর নামাজে গেলে কোনো প্রবলেম নেই, আমাদের ক্লাসটা আমরা ইউটিউব চ্যানেলে সেভ করে রাখবো, নো টেনশন। তারা জয়েন করেছেন, আসসালামু আলাইকুম সবাইকে। আসানা হাবিব, তাহেরা সুলতানা আপু, ওয়ালাইকুম আসসালাম। ইকবাল ভাই, নাইম পাটোয়ারি, রাব্বি নোমান বোর্ডে ক্লাস নিলে। রাব্বি রোমান, আমি বোর্ডে ক্লাস নেই না। অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, জাকারিয়া ভাই, আচ্ছা হ্যাঁ, নামাজের এই সময়টি হয়ে গেছে। আচ্ছা, আলিউল হক ভাই ইন্ডিয়া থেকে, হ্যাঁ অনেক ধন্যবাদ ভাই। অয়ন শেখ, হ্যাঁ অনেক ধন্যবাদ। ইয়াসিন আরাফাত, মোটা হয়ে গেছে, হ্যাঁ একটু দাঁড়িয়ে রাখার চেষ্টা করছি, তো এই জন্য হয়তো একটু মোটা মোটা লাগছে। ওকে, সো আপনারা আমার সাথে থাকবেন। যারা বাসায় বসে আছেন একটু খাতা কলম সামনে রাখুন। আমরা বিভিন্ন কিছু বলবো, সো চেষ্টা করবেন সাথে সাথে ওগুলো একটু লিখার। এবং আমরা বিভিন্ন টেকনিক গুলো বলবো, এগুলো লিখে রাখতে পারেন। প্রশ্নের সমাধান করব আমরা, যাতে একই সাথে আমাদের অনেকগুলো পড়া হয়ে যায়। নৌশিন ফারা, সাহিত্যের ক্লাস হবে কিনা? না, আজকে আমরা সাহিত্য না, আমরা মোটামুটি চেষ্টা করবো এক একদিন এক একটা নিয়ে আলোচনা করার। সো ধন্যবাদ সবাইকে। আই থিঙ্ক আপনারা আমাকে দেখতে পাচ্ছেন। আমরা আসলে কিভাবে পড়বো তার আগে একটু জানিয়ে রাখি। আমরা আসলে ব্যাকরণ বা সাহিত্যের যে বিষয়গুলো আছে, এই ফ্রি ক্লাসগুলোতে আমরা চেষ্টা করব। মেহেদি হাসান ভাই, হাইরে টাকা লিখছেন, আপনি এখানে টাকা পয়সার কি পাইলেন বুঝলাম না। মেহেদি হাসান ভাই, আপনি টাকা পয়সার ব্যাপারটা একটু জানায়েন তো। আপনি হাইরে টাকা দিয়ে কি বুঝাইলেন? আপনার এই টাকা কামড়ায় লোকজন? সো ব্যাকরণ এবং সাহিত্যের বিষয়গুলো আমরা প্রাথমিক আলোচনা করব এবং চেষ্টা করব যে এই সংক্রান্ত যে প্রশ্নগুলো আছে বিসিএস এর অথবা বিভিন্ন চাকরির পরীক্ষার বা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্নগুলো, সেগুলোর আলোচনা এবং সহজভাবে সেগুলোর টেকনিকের মাধ্যমে এগুলোর অ্যান্সার খুঁজে বের করার। সো আজকে আমাদের ফ্রি ক্লাসের প্রথম ক্লাস। হ্যাঁ রাইট, আজকে আমাদের প্রথম ক্লাস। এই ক্লাসগুলো আমরা এই ফেসবুক গ্রুপ মুসাফির রাহাত বাংলা স্কুল, এই গ্রুপে নিচ্ছি। চাইলে এটা একটু শেয়ার করে দিতে পারেন। এবং এই ক্লাসগুলো এরপরে আর থাকবে না এই গ্রুপে, এটা তারপর চলে যাবে ইউটিউবে। ইউটিউবে আমাদের মুসাফির রাহাত নামে একটা চ্যানেল আছে, সেখানে এগুলো আপলোড হয়ে যাবে। ওকে, তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ধ্বনি এবং বর্ণ নিয়ে আলোচনা করব আমরা, একটু ভাষা নিয়ে এবং ব্যাকরণ নিয়ে। তো আমাদের এই আলোচনাটা আমরা একটু বলে রাখি, আলোচনাটার মূল কর্ণধার হচ্ছেন আপনারা। আপনারাই আলোচনা করবেন, আপনারাই উত্তর দিবেন, আপনারাই
প্রশ্ন করবেন। আমরা এখানে বেশ কিছু প্রশ্ন অলরেডি নিয়েছি বিসিএস এর এবং বিভিন্ন পরীক্ষার বা বিশ্ববিদ্যালয়ের। এই ক্লাসগুলো যারা অ্যাডমিশন পরীক্ষার্থী আপনাদেরও কাজে লাগবে, যারা বিসিএস আছেন তাদেরও কাজে লাগবে। আমরা ওইরকম বিষয়গুলো সিলেক্ট করি যেগুলো আসলে সবার জন্যই মোটামুটি কাজে লাগে। সো যারা আমাদের সাথে আছেন, আবারও শাকিল আহমেদ, ওয়ালাইকুম আসসালাম ভাই, ইয়াসিন কাজী, আলিউল হক, পলাশ ভাই ইন্ডিয়া থেকে, ওকে, মনীষা বৃত্তি জবের জন্য, আচ্ছা, মোতাবুল ইসলাম ভাই, সুজিত দাস, রুবেল দে, সোহান আরমান ভাই, হ্যাঁ অনেক ধন্যবাদ, সোহেল আরমান ভাই, ওকে। তো আমরা আজকে ধ্বনি ও বর্ণ নিয়ে আলোচনা করব ভাষা নিয়ে এবং বাংলা ব্যাকরণ নিয়ে। তো আমরা একটু আলোচনা করে নিই এই বিষয়গুলো। আর আমাদের স্ট্রাকচারটাই হবে আমরা প্রশ্ন আলোচনা করব পাশাপাশি আপনারা যদি আমরা যে প্রশ্নগুলো আলোচনা করব তখন আপনারা আমাদের সাথে একটু যুক্ত হতে পারেন অ্যানসার দিয়ে, এতে করে আপনার প্র্যাকটিসটা হয়ে যাবে। আর হ্যাঁ, অবশ্যই খাতা কলমটা রাখবেন, ওকে, খাতা কলমটা একটু পাশে রাখবেন, ওকে। রিপন ভাই, ওয়ালাইকুম আসসালাম। পল্লবী আপু, কোনো পরীক্ষা নেওয়ার সিস্টেম থাকবে কিনা? হ্যাঁ, আমরা চেষ্টা করব যে ফ্রি কিছু পরীক্ষা নেওয়ার এবং অ্যানসার দেওয়ার, নো টেনশন, ওকে। আসাদুর রহমান ভাই, হ্যাঁ আমরাও খুব মিস করি আপনাকে, আমিও ভালো আছি, ওকে। তো আমরা আগে বর্ণ এবং ধ্বনির কথা বলি। ধ্বনি হচ্ছে একটা আওয়াজ মাত্র। আমরা আমাদের বাকযন্ত্র মানে হচ্ছে কথা বলার যন্ত্র। আমরা যে কথাবার্তাগুলো বলি এগুলো হচ্ছে একটা বাতাস মাত্র। এই বাতাসটা ফুসফুসে উৎপন্ন হয়, ফুসফুস থেকে বাতাসটা আসে গলনালীতে, এই বিশাল বড় গলনালীতে। এই গলনালী থেকে আমাদের এখানে উঁচু একটা জায়গা আছে, এটাকে বলা হয় স্বরতন্ত্র, ইংলিশে যেটাকে বলি আমরা ভোকাল কর্ড আর কি। তো এই গলনালী থেকে স্বরতন্ত্রে যায়, তারপর আমাদের কণ্ঠনালীতে আসে, দেন জিহ্বাতে আসে। জিহ্বা এই বাতাসটাকে নিয়ে দাঁতের মধ্যে, মূর্ধার মধ্যে, তারপর হচ্ছে তালুর মধ্যে, ঠোঁটের মধ্যে দিয়ে উচ্চারণ করে। তো এই ফুসফুস থেকে শুরু করে গলনালী, স্বরতন্ত্র, কণ্ঠনালী, আলজিহ্বা, দাঁত, ঠোঁট, জিহ্বা, নাক, এই সবগুলোর নাম হচ্ছে বাকযন্ত্র। সেই বাকযন্ত্রগুলোর সাহায্যে আমরা যা কিছু উচ্চারণ করি, সেটাই হচ্ছে ধ্বনি। ধ্বনিটা হচ্ছে আলটিমেটলি একটা উচ্চারণের রূপ। আপনি যখন বাকযন্ত্রের সাহায্যে যেটাই উচ্চারণ করেন সেটাই হচ্ছে ধ্বনি। বাকযন্ত্রের সাহায্যে আপনি যেটা উচ্চারণ করেন সেটাই হচ্ছে ধ্বনি। আপনি অ বলেন, আ বলেন, এ বলেন, কে বলেন, চে বলেন, স বলেন, অ বলেন, নে বলেন, যেটা উচ্চারণ করেন সেটাই হচ্ছে ধ্বনি। ধ্বনিটা হচ্ছে উচ্চারণের রূপ। তো যেটা আপনি উচ্চারণ করছেন সেটাই হচ্ছে ধ্বনি। বাট আপনি ধ্বনিটাকে যখন আপনি লিখছেন তখন তার নাম হচ্ছে বর্ণ। ধ্বনির লিখিত রূপ বা ধ্বনির লিখিত প্রতীকের নাম হচ্ছে বর্ণ। আপনি মুখ দিয়ে বললেন অ, এটা একটা ধ্বনি, কিন্তু যখনই আপনি অটা লিখছেন তখন এটা হয়ে গেল ধ্বনি, ওকে। তখন এটা হয়ে যাবে বর্ণ। যখন আপনি লিখছেন তখন এটা হয়ে যাচ্ছে বর্ণ। আপনি মুখ দিয়ে যখনই বলছেন তখন এটা ধ্বনি, যখন এটা লিখছেন তখন সেটা হচ্ছে বর্ণ। তাহলে আমরা যে ব্যাপারটা এখান থেকে জানলাম, খেয়াল করেন যে আমরা যা উচ্চারণ করব, বাকযন্ত্রের সাহায্যে যা উচ্চারণ করব সেটা হচ্ছে ধ্বনি। বাকযন্ত্রের সাহায্যে আমরা যেটা উচ্চারণ করব সেটা ধ্বনি। আর ধ্বনিকে যখন আমরা লিখবো, লিখার স্টেপ, তখন সেটা হচ্ছে বর্ণ, ওকে। ধ্বনি কিন্তু আনলিমিটেড, বর্ণ কিন্তু লিমিটেড, ওকে। এখন আমরা এরকম করে বলি কখনো যে ধ্বনি তো হচ্ছে উচ্চারণের ব্যাপার, উচ্চারণ আমরা অনেক কিছু উচ্চারণ করতে পারি, সো ধ্বনি হচ্ছে ইচ্ছে মতো, কিন্তু বর্ণ কিন্তু ইচ্ছে মতো না। আপনি চাইলেই নতুন একটা বর্ণ বানাই ফেলতে পারবেন না। মানে আপনার যদি মনে হয় যে স্যার এখানে তো এটা তো লেখা যায়, এই যে এটা আমি লিখেছি, তাহলে এটাকে ধ্বনি বলি। হ্যাঁ, ধ্বনি তো আপনি বলছি, উচ্চারণ করছি, ধ্বনি বলছি। এখন যদি বলা হয় স্যার এত আমরা লিখতে পারছি, তাহলে এটাকে আমরা বর্ণ বলি, কিন্তু না, আমি লিখতে পারলে হবে না। আমাদের বর্ণমালায় যে 50টা বর্ণ আছে, বর্ণ এই কয়েকটাই। আমি ইচ্ছে মতো লিখতে পারলে, এখন আমি যদি বলি কে, তুমি গেছো ক্যান ক্যান ক্যান, এই যে গেছো ক্যান ক্যান বলার সময় তো আমরা কে উচ্চারণ করছি। এখন আমি যদি লিখি কে, তাহলে আমি লিখতে পারলাম কে। তো কে যদি আমি লিখতে পারি তাহলে এটাকে বর্ণ হিসেবে নিবে না, কেন 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 ক্যান, কিন্তু এটা আমাদের বর্ণ হিসেবে নাই। আমি লিখতে পারলেও এটা বর্ণ হবে না। বর্ণ হিসেবে যে 50টা আছে সেই 50টাই। তাহলে খেয়াল করেন, যেটা আমরা বাকযন্ত্রের সাথে উচ্চারণ করি, উচ্চারণের রূপ, এটা হচ্ছে ধ্বনি।
আর যেটা লিখতে পারি এটা হচ্ছে বর্ণ। ধ্বনির লিখিত রূপ, লিখিত প্রতীক, এটা হচ্ছে বর্ণ। এরপরে যে ব্যাপারটা সেটা হচ্ছে অক্ষর। এই অক্ষরটা আমরা অনেকেই গুলায় ফেলি কিসের সাথে, আমাদের মনে হয় বর্ণ মানেই অক্ষর। কারণ স্কুলে যখন আমরা পড়তাম আমাদের টিচাররা অনেকেই আমাদেরকে অক্ষর হিসেবে বর্ণ বলছে, যে অক্ষর মানে হচ্ছে বর্ণ। কিন্তু অক্ষর মানে বর্ণ না, অক্ষর মানে বর্ণ না। অক্ষর মানে হচ্ছে উচ্চারণের সংক্ষিপ্ত রূপ, এটাও উচ্চারণের উপর নির্ভরশীল। অক্ষরটা হচ্ছে উচ্চারণের উপর নির্ভরশীল। আপনি এক শ্বাসে বা উচ্চারণ যেটা করেছেন সেটা সবচেয়ে কম যে উচ্চারণ করতে পারেন, সবচেয়ে কম যতটুকু উচ্চারণ করতে পারেন, সবচেয়ে কম যতটুকু উচ্চারণ করতে পারেন, এটাকে বলা হয় অক্ষর। যেমন ধরেন অক্ষর, অক্ষরটা আমরা উচ্চারণ করছি কিভাবে, অক্ষর, 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 দুইটা উচ্চারণ করেছি। কিন্তু আবার খেয়াল রাখবেন অক্ষর মানে কিন্তু বর্ণ ভাগ করে না। যেমন মা, আপনি যদি বলেন যে ম আ, তাহলে কিন্তু হবে না। কেন হবে না? আপনি কিন্তু উচ্চারণ করার সময় করেন নাই ম আ, আপনি উচ্চারণ করেছেন মা, মা। মা উচ্চারণ করার সময় আপনি একটাই উচ্চারণ করেছেন মা। আপনি যদি উচ্চারণ করেন মাধু, মানে আপনি যখন আমি একবার উচ্চারণ করছি মাধু, না আপনি একবার উচ্চারণ করেন নাই, আপনি ভাঙতে পারবেন, ভাঙেন তো। ম আ ধ উ, না, মা ধু, মা ধু, মা ধু, দুটো উচ্চারণ করতে পারছেন। সো এখানে দুইটা অক্ষর আছে। আপনি যদি উচ্চারণ করেন মাধুরী, মা ধু রি, মা ধু রি, এটা হচ্ছে তিনটা অক্ষর। মা ধু রি, এটাকে আপনি ভেঙে ভেঙে উচ্চারণ করতে পারছেন, মা ধু রি, তিনটা উচ্চারণ হচ্ছে। ওকে। কিন্তু আপনি যদি বলতেন মধুর, খেয়াল করেন মধুর, এই মধুর বললে আপনি কয়টা উচ্চারণ করবেন? আপনার কাছে মনে হতে পারে স্যার তিনটা উচ্চারণ করি, তিনটা বর্ণ আছে তিনটা উচ্চারণ করি, করেন তো। ম ধু র, আপনি কি বলেছেন মধুর? না, আপনি তো বলেছেন মধুর। তাহলে কি হচ্ছে? ম ধুর, দুইটা উচ্চারণ হচ্ছে। অক্ষর ব্যাপারটা বিদঘুটে করার দরকার নাই। এটাতে ধরেন স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, ভাওয়াল, কনসোনেন্ট, মনসোনেন্ট, অঙ্ক, ম্যাথ, এগুলো কিছু করার দরকার নাই। এটা খুব নর্মাল একটা জিনিস, জাস্ট আপনি উচ্চারণটা করেন, উচ্চারণ করলে আপনি বুঝে ফেলতে পারবেন। ধরেন বর্ণ, বর্ণ বললে আপনি ভাঙেন তো, কেমনে কেমনে উচ্চারণ করে ভাঙবেন? না খাতা কলমে ভাঙবেন না, উচ্চারণ করে ভাঙবেন, বর্ণ। তাহলে দেখেন তো কি হয়, বর ন। ওকে, দুইটা ভাঙছেন, বর ন, বর ন, দুইটা ভাঙছেন। সো বর্ণতে দুইটা অক্ষর আছে। উচ্চারণকে দেখেন তো কয়টা থাকে, উচ্চ চা রন, উচ চা রন, কয়টা হচ্ছে? তিনটা। ওকে। সো অক্ষর মানে হচ্ছে আপনি সবচেয়ে কম যে উচ্চারণটা করেন সেটা হচ্ছে অক্ষর। এখন ধরেন আমরা একটা অক্ষর বললাম বা একটা উচ্চারণ বললাম রাত। এই রাত বললে কয়টা উচ্চারণ করছি? রাত, রাত বললে দেখবেন একটা উচ্চারণ করছি। তাহলে রাতের মধ্যে কয়টা অক্ষর আছে? একটা অক্ষর আছে। তাহলে রাত একটা শব্দ আছে, একটা অক্ষর, তাহলে এটাকে বলা হয় একাক্ষর। যে শব্দে একটা উচ্চারণ হয় বা একটা অক্ষর আছে, যে শব্দে একটা অক্ষর আছে মানে একবার উচ্চারণ করতে পারছেন, ওইটাই হচ্ছে একাক্ষর। রাত, দিন, ওকে, কান, নাক, এগুলো হচ্ছে একাক্ষর। কিন্তু আপনি যখন বাবা, বাবা কিন্তু একাক্ষর না, বাবা দুইটা উচ্চারণ করছেন, মা মা দুইটা উচ্চারণ করছেন, খালু দুইটা উচ্চারণ করছেন, শিশির দুইটা উচ্চারণ করছেন। ওকে, কে কে আছেন? আচ্ছা, লাইভ ক্লাস কি ডেইলি হবে কিনা? লাইভ ক্লাস হবে 3 দিন, সোম মঙ্গল বুধ, 3 দিন। ওকে, 3 দিন রাতে হবে। আলিউল হক, কতদিন বিনামূল্যে ক্লাস নেবেন? আচ্ছা, ইউটিউবে আমার প্রায় 80টার উপর ক্লাস আছে বিনামূল্যে। ওকে, একদম বিনামূল্যে। আপনারা ইউটিউব বা আপনারা এই অনলাইন শেখার আগে থেকে আমার অনলাইনে ক্লাস আছে, ঠিক আছে? সো ওখানে আজীবন থাকবে ফ্রি ক্লাস। আচ্ছা, হাসান হাবিব, আমরা যেন হাবিব বলি, হাবিব দুইটা অক্ষর আছে। তাহলে আমরা কি কি শিখলাম খেয়াল করেন। আমরা এখান থেকে জানলাম আমরা যা উচ্চারণ করি সেটা হচ্ছে ধ্বনি, আর ধ্বনিটা যখন আমরা লিখতে পারি তখন সেটা হচ্ছে বর্ণ, আর আমরা যখন একবারে যতটুকু উচ্চারণ করতে পারি সেটা হচ্ছে অক্ষর। একবার উচ্চারণ করলে সেটা হচ্ছে একাক্ষর, একবার উচ্চারণ করলে সেটা হচ্ছে একাক্ষর। ওকে, সো ধ্বনি থেকে আমরা এবার একটু ভাষাতে প্রবেশ করি। যারা যুক্ত হয়েছেন, কাউসার ভাই ওয়ালাইকুম আসসালাম, ইতি আপু ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। হ্যাঁ, ইন্টারমিডিয়েট নিয়ে আমরা চেষ্টা করছি। যারা জয়েন করেছেন, ইফ পসিবল আমাদের ক্লাসটা একটু শেয়ার করে রেখে দিতে পারেন, যাতে করে অন্য কেউ ক্লাসটা দেখে একটু হলেও কিছু শিখতে পারে। ওয়ালাইকুম আসসালাম সবাইকে আবারও। আমরা এবার ভাষার কথা বলি। আমরা একটু পরে প্রশ্ন সমাধানে যাব। সবাই একটু খাতা কলম নিয়ে বসবেন, আমাদের সাথে সাথে আপনারা প্রশ্নগুলো সলভ করবেন। মনের ভাব প্রকাশ করার একটা মাধ্যম হচ্ছে ভাষা। মানুষ যে মাধ্যমে মনের ভাব প্রকাশ করে সেটাই হচ্ছে ভাষা। মনের ভাব প্রকাশ করবে সেটাই হচ্ছে ভাষা।
এই ভাষাটার একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটা পরিবর্তনশীল। এটাকে তুলনা করা হয় নদীর ধারার সাথে। যদি বলে ভাষা কিসের সাথে তুলনীয়, তাহলে বলতে হবে নদীর ধারার সাথে। ভাষাকে তুলনা করা হয় নদীর ধারার সাথে। নদীর ধারা যেরকম মানে সবসময় পরিবর্তনশীল, সবসময় পরিবর্তনশীল, ঠিক একই রকম ভাবে আমাদের ভাষাও হচ্ছে পরিবর্তনশীল। এজন্য ভাষাকে তুলনা করা হয় নদীর গতির সাথে। এই ভাষা পরিবর্তন হয় তিনটা কারণে। একটা হচ্ছে দেশ, আলাদা আলাদা দেশের কারণে ভাষা চেঞ্জ হয়ে যেতে পারে। একটা হচ্ছে কাল, সময়ের প্রেক্ষিতে আলাদা হয়ে যেতে পারে। একটা হচ্ছে পরিবেশ, পরিবেশের কারণেও ভাষা চেঞ্জ হয়। যেমন ধরেন এখন আমরা যে ভাষায় কথা বলছি, রাইট নাও ইন্ডিয়া কি সেম ভাষায় কথা বলছে? না, এটা স্থান বা দেশের কারণে আলাদা হয়ে যাচ্ছে। এখন আমরা যে ভাষায় কথা বলি 1000 বছর আগে সেম ছিল না, আলাদা সময়ের কারণে। আমার সাথে আপনারা যে ভাষায় কথা বলেন, আম্মু আপনার মায়ের সাথে সেম ভাষায় কথা বলবেন না, এটা হচ্ছে পরিবেশ। ওকে, পৃথিবীতে ভাষা আছে প্রায় 3500-এর মতো। পৃথিবীতে ভাষা আছে অলমোস্ট 3500-এর মতো। এই প্রায় 3500, তো নির্দিষ্ট করে গণা যায় না, তো আমরা ইন্ডিকেট করি যে প্রায় 3500-এর মতো ভাষা পাওয়া যায় আর কি। বাংলা ভাষী মানুষ আছে প্রায় 30 কোটির মতো। প্রায় 30 কোটি মানুষ বাংলায় কথা বলে। কারণ আপনার মনে হতে পারে বাংলাদেশ স্যার 16 কোটি নাই, এত কোটি করতে আইছে, বাইগুলা কই, এগুলোকে অগ্রিম সহ ভবিষ্যতের পোলাপান গুলো লইয়া? না না, ভবিষ্যতের পোলাপান নিয়ে বলা হয় এটা। ভারতের পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ছাব্বিশগড়, আসাম, ত্রিপুরা, এগুলাতে কিন্তু বাংলা ক্লাস হয়, মানে বাংলা ক্লাস না, বাংলা কথা বলা হয়। এমনকি মায়ানমার, ভারতে তো হিউজ রাজ্য, এতে বাংলাতে কথা বলে। এবং মায়ানমারে রাখাইন নামে একটা রাজ্য আছে, যা যে দেশের মানুষদেরকে আমরা বলি রোহিঙ্গা, তাদের ভাষাও কিন্তু বাংলা, তাদের ভাষাও বাংলা। প্রায় 30 কোটি মানুষ বাংলায় কথা বলে। পৃথিবীতে বাংলা ভাষার অবস্থান হচ্ছে চতুর্থ। এটা হচ্ছে আসলে আমরা বোর্ড বই অনুসারে চতুর্থ বলি, কিন্তু সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী এটা সপ্তম। সো জিকে অনুসারে যদি দেখেন যে চতুর্থ অপশন আছে, তাহলে চতুর্থই দিবেন। আর যদি চতুর্থ এবং সপ্তম দুইটাই থাকে, তাহলে চতুর্থ দিবেন, কারণ ব্যাপারটা তো জিকের প্রশ্ন না, ব্যাপারটা হচ্ছে বাংলা ব্যাকরণের প্রশ্ন। কিন্তু চতুর্থ না থাকলে তাহলে সপ্তম দিবেন। রাইট নাও আসলে 2020-এর যে পরিসংখ্যান, সেই অনুসারে বাংলা ভাষার অবস্থান হচ্ছে সপ্তম, কিন্তু বইয়ে এটা চতুর্থ দেওয়া আছে, এই জন্য এটাকে আমরা চতুর্থ হিসেবে ইন্ডিকেট করি সবচেয়ে বেশি আর কি। চতুর্থ না থাকলে সেক্ষেত্রে আপনি সপ্তমটা করতে পারেন। আমাদের বাংলা ভাষার দুইটা রূপ আছে, একটা হচ্ছে লিখিত রূপ, একটা মৌখিক রূপ। শুধু বাংলা ভাষার না, মনে রাখবেন পৃথিবীতে যত ভাষা আছে সকল ভাষারই রূপ দুইটা, ভাষার রূপ হচ্ছে দুইটা, একটা হচ্ছে লিখিত আর একটা হচ্ছে মৌখিক। একটা হচ্ছে লিখিত আর একটা হচ্ছে মৌখিক। একটা হচ্ছে লিখিত আর একটা হচ্ছে মৌখিক। তো সাধু ভাষা, যেটা আমরা অনেকদিন আগে থেকে এই সাধু ভাষা হিসেবে ইন্ডিকেট করি, এই সাধু ভাষা হচ্ছে লিখিত ভাষা। সাধু ভাষায় কেউ কথা বলতো না। ওকে, সাধু ভাষায় কেউ কথা বলতো না। সাধু ভাষাটা হচ্ছে লিখিত ভাষা। সাধু ভাষাটা হচ্ছে লিখিত ভাষা। কে বলতে পারেন? লিখেন তো কমেন্টে দেখি যে এই সাধু ভাষাটার সার্থক জনক কে। মানে আমরা যে চলিত গদ্য লিখি সাধু ভাষায় প্রথম, এই চলিত গদ্য রীতির জনক বলা হয় কাকে? দেখি কে বলতে পারে। তো ভাষার আরেকটা ব্যাপার হচ্ছে উপভাষা। উপভাষা মানে কিন্তু ভাষার শাখা না, এটা একটু মনে রাখবেন। উপভাষা মানে হচ্ছে আঞ্চলিক ভাষা। খাইছুইন, গেছুইন, করছুইন, হাসটিয়া, হানি, ওকে, আই জানি নো, আই করতাম নয়, খাইতাম ন, মনু ডালে লাবান দেছো, এগুলো হচ্ছে আঞ্চলিক ভাষা, এগুলোকে বলা হয় উপভাষা। এই উপভাষা হচ্ছে কখনো লিখিত না, এগুলো হচ্ছে মৌখিক ভাষা। উপভাষা যেটাকে আমরা আঞ্চলিক ভাষা বলি, এটা হচ্ছে লিখিত ভাষা না, এটা হচ্ছে মৌখিক ভাষা। তাহলে সাধু হচ্ছে লিখিত ভাষা। সুমাইয়া আক্তার লিখেছেন চলিত গদ্যের প্রবর্তক হচ্ছেন রবীন্দ্রনাথ, না না হয়নি। সৌরভ সরকার, বঙ্কিম লিখেছেন, না না। সাধু ভাষায় যেটা আমরা গদ্য লিখেছি, সাধু ভাষায় যে চলিত গদ্য, হ্যাঁ, নাসির ফেরদৌস, এটা ঠিক আছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, গুড। আমাদের যে চলিত গদ্যর কথা আমরা বলি নাই, আমরা একদম আমাদের বাংলা গদ্যের জনকের জানতে চাইছিলাম। বাংলা গদ্য, বাংলা গদ্যের প্রবর্তক হচ্ছেন ঈশ্বরচন্দ্র। বাংলা গদ্যের প্রবর্তক হচ্ছে ঈশ্বরচন্দ্র। সাধু ভাষায় যখন বাংলা গদ্য প্রথম লেখা হতো, এটা সার্থক রূপকার হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর আমরা যেটাকে চলিত ভাষা বলি, যেটা 1914 সাল থেকে চলিত ভাষা একটা পত্রিকার মাধ্যমে আমাদের বাংলা ভাষায় আবর্তিত হয়। 1914 সাল থেকে একটি পত্রিকার মাধ্যমে চলিত ভাষা আমাদের লিখিত এবং মৌখিক ভাষা হিসেবে আস্তে আস্তে আবর্তিত হয়। এখন বলেন, 1914 সাল থেকে চলিত গদ্যরীতি প্রবর্তন করেন প্রমোদ চৌধুরী, আমি নাম বলে দিলাম, কিন্তু কোন পত্রিকার মাধ্যমে প্রমোদ চৌধুরী 1914 সাল থেকে চলিত গদ্যরীতির প্রবর্তন করেন? লিখেন দেখি। ওকে,
তাহলে আমরা আবারও বলি, মনের ভাব প্রকাশক। ভাষা হচ্ছে মনের ভাব প্রকাশক। এটাকে তুলনা করা হয় নদীর ধারার সাথে, কারণ এটা অবিরাম পরিবর্তনশীল। তিনটা কারণে ভাষা পরিবর্তন হয়: দেশ, কাল এবং পরিবেশ, অথবা স্থান, সময় এবং সমাজ অনুসারে। পৃথিবীতে ভাষা আছে প্রায় ৩,৫০০। এর মধ্যে বাংলার অবস্থান চতুর্থ। চতুর্থ না পাইলে দেন সপ্তম দিবেন। বাংলা ভাষাভাষী প্রায় ৩০ কোটির মতো। সাধু ভাষা বলতে আমরা যে ভাষাটা জানি, যেখানে ক্রিয়াপদ এবং অব্যয় পদের পূর্ণাঙ্গ, ক্রিয়াপদ এবং সর্বনাম পদের পূর্ণাঙ্গ রূপ ব্যবহার করা হয়, এটা হচ্ছে মূলত লিখিত ভাষা। সাধু হচ্ছে লিখিত ভাষা। উপভাষা মানে ভাষার শাখা না, উপভাষা মানে আঞ্চলিক ভাষা বা মৌখিক ভাষা। আর চলিত মানে হচ্ছে লিখিত ভাষা, এবং এটা তৈরি করেন প্রমোদ চৌধুরী 1914 সালে কোন পত্রিকার মাধ্যমে? হ্যাঁ, অনেক উত্তর দিয়েছেন, ধন্যবাদ। আচ্ছা, আমানুল্লাহ ভাই ঠিক আছে, মারুফা বিনতে খুরশেদ, নাসির ভাই, রাকিবুল, তাহেরা আপু, শহীদুল ভাই, মুমতাহা, রাশিদুল, তানভীর, আলম শাহ, শুভ, হারুনুর রশিদ, পরান, সুপান, সোহেল ভাই, সৌরভ ভাই এবং তানভীর খান। হ্যাঁ, আপনাদের উত্তর ঠিক আছে। 1914 সাল থেকে সবুজপত্র পত্রিকার মাধ্যমে বাংলা ভাষায় চলিত গদ্য রীতির প্রবর্তন হয়। অনেক ধন্যবাদ। তো এইভাবে আমাদের সাথে একটু থাকেন, আমরা চেষ্টা করি কিছু শেখার। এবার আমরা ব্যাকরণ নিয়ে বলি। ব্যাকরণ জিনিসটা কি? ব্যাকরণ হচ্ছে এমন এক ধরনের শাস্ত্র বা এমন এক ধরনের বই, যেটা ভাষাকে শুদ্ধভাবে লিখতে, পড়তে ও বলতে শেখায়। আপনি ভাষাটা আসলে আগে আসছে, এই ভাষাকে সুশৃঙ্খল করার জন্য, আসছে ব্যাকরণ। ভাষাকে কি করে সুন্দর করে লিখবেন, ভাষাকে সুন্দর করে কিভাবে বলবেন, ভাষাকে সুন্দর করে কিভাবে পড়বেন, সেটার জন্য এসেছে ব্যাকরণ। ব্যাকরণ শব্দের অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। হ্যাঁ, কোনো নারী পুরুষকে সে বিশ্লেষণ করবে না, কোনো সাহিত্যকে সে বিশ্লেষণ করবে না। সে বিশ্লেষণ করবে কাকে? সে বিশ্লেষণ করবে ভাষাকে। তো এই ভাষাকে যেহেতু সে বিশ্লেষণ করে, এজন্য ভাষা নিয়ে তার কাজকর্ম। এই ব্যাকরণ শব্দটা তৈরি হয়েছে বি যোগ আ যোগ ক্রি যোগ অন, বিয়াকরণ। আপনি বিয়ে করলে যেরকম একটা নিয়মের মধ্যে ঢুকে যাবেন, বিয়ে তো করেন নাই অনেকেই, করলে বুঝবেন বিয়ে মানে একটা নিয়মের মধ্যে থাকা। কি করবেন না করবেন সবকিছু আপনার স্বামী বা আপনার স্ত্রী আপনাকে ঠিক করে দিবে, একটা নিয়মে চলে আসতে হবে আপনাকে। তো বিয়া করা মানে নিয়মে চলে আসা। তাহলে ব্যাকরণ কি করে? নিয়মে নিয়ে আসে কাকে? ভাষাকে। ওকে, সো এটার বিশ্লেষণ হচ্ছে বি যোগ আ যোগ ক্রি যোগ অন, বি যোগ আ যোগ ক্রি যোগ অন, ব্যাকরণ শব্দের বিশ্লেষণ। এই ব্যাকরণকে বলা হয় ভাষা সংবিধান। কেন বলা হয় ব্যাকরণকে ভাষা সংবিধান? কারণ এজন্য বলা হয়, কারণ ব্যাকরণটা বাংলা ভাষার নানা রকম নিয়ম, নীতি, শৃঙ্খলা, সীমাবদ্ধতা, ব্যতিক্রম, নানা বিষয়গুলো সম্পর্কে একটা আইডিয়া দেয়। এজন্যে আমরা এটাকে বলি, বা ব্যাকরণকে বলি ভাষার সংবিধান। ব্যাকরণকে বলি ভাষার সংবিধান। ব্যাকরণের আলোচ্য বিষয় হচ্ছে 4টা, যেটাকে আমরা খুব সহজে শিখিয়েছি আপনাদেরকে বিভিন্ন ওয়েতে, হয় ফেসবুকে না ইউটিউবে, আপনারা জেনেছেন অলরেডি। ব্যাকরণের আলোচ্য বিষয় হচ্ছে অধবাস। হ্যাঁ, বাংলাদেশের সব টিচার এখন এটা নকল করে, তাতে আমার কোনো সমস্যা নেই। মুসাফিরের হাত থেকে যদি কেউ কিছু জানতে পারে, শিখতে পারে, তাতে কোনো আপত্তি নেই আমার। সেই অধবাস হচ্ছে মুসাফির হাতের সৃষ্টি আর কি, কারণ ব্যাকরণ আমাদেরকে বাস দেয়। অধবাস মিন্স অ মানে অর্থতত্ত্ব, ধ মানে হচ্ছে ধ্বনিতত্ত্ব, বা মানে হচ্ছে বাক্যতত্ত্ব, এবং স মানে শব্দতত্ত্ব। অর্থতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং শব্দতত্ত্ব, এই 4টাই হচ্ছে ব্যাকরণের আলোচ্য বিষয়। তাহলে ব্যাকরণ মূলত কি জিনিস? ব্যাকরণ হচ্ছে এক ধরনের সংবিধান। এটা কি করে? ভাষাকে সুসংহত, সুশৃঙ্খল ভাবে ধরে রাখে। তাহলে আমরা যদি প্রশ্ন করি, ব্যাকরণ আগে আসছে না ভাষা আগে আসছে? বলেন কোনটা আগে আসছে, ব্যাকরণ নাকি ভাষা? লিখেন তো কমেন্টে দেখি। যারা যোগদান করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। ইফ পসিবল আপনাদের টাইমলাইনে ক্লাসটা একটু শেয়ার করে দিতে পারেন, যাতে করে অন্যরাও ক্লাসটা কোনো না কোনো ভাবে পেয়ে যায়। জাহিদ হাসান লিখেছেন, আপনার বইটার পিডিএফ আছে কিনা? আমার কোন বইয়ের কথা বলছেন? আমার তো জবের কোনো বই নাই। আমার জবের বইয়ের কাজ করছি, এখনো কাজ চলছে। ইন্টারমিডিয়েটের যে বই আছে সেটার পিডিএফ আছে, বাট পিডিএফ আমরা কাউকে দিচ্ছি না। আমাদের রিটেন বইটাই নিতে পারেন। রাকিবুল হাসান, প্রকৃতি ও প্রত্যয় নিয়ে ক্লাস আছে কিনা? ক্লাস আছে ইউটিউবে, তবে আমরা ক্লাস নিব। আমরা সপ্তাহে 3 দিন তো ক্লাস নিব, সবগুলা বিষয় আসবে, ভাষা এবং সাহিত্যের সবকিছু। আচ্ছা, আমাদের প্রশ্ন ছিল যে ভাষা আগে না ব্যাকরণ আগে? প্রশ্নের উত্তর দিয়েছেন রমিজ ভাই, নাসির ভাই, রোহান ভাই, সম্প্রীতি, আওলাদ ভাই, শুভ ভাই, তাইবুর রহমান, মুনতাহা, আলম শাহ, ইয়াসির। আচ্ছা, অনেকগুলো তো, আল্লাহ। আচ্ছা, আমি লাস্ট থেকে বলি, তানভীর ভাই, নাবিল ভাই, আচ্ছা সবাই আনসার দিয়েছেন। হ্যাঁ, গুড। আগে ভাষা আসছে, গুড। আগে আসছে ভাষা। এই ভাষাটাকে সুশৃঙ্খল করার জন্য তারপরে আসছে ব্যাকরণ। তো আমরা এই 3টা বিষয় সম্পর্কে, ধ্বনীয় বর্ণ, ব্যাকরণ এবং ভাষা,
এই বিষয়গুলো সম্পর্কে যে প্রশ্নগুলো আসছে বিসিএস এ, ব্যাংক জবে বা বিশ্ববিদ্যালয় পরীক্ষায়, আমরা সেগুলো একটু সমাধান করি। না, আমি একা করব না, আপনাদেরকে সাথে নিয়েই করব। প্রথমে আমরা 1 নম্বর প্রশ্নে যাই। বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি? এটা 38তম বিসিএস এ আসছিল। আই থিংক আপনাদের এটার উত্তর সবাই জানেন। মৌলিক স্বরধ্বনি জিনিসটা কি? আমরা যে বিষয়টা নিয়ে আসলে ইন্ডিকেট করি মৌলিক স্বরধ্বনি, এমনকি স্বরধ্বনি মানে হচ্ছে আমরা যেটাকে স্বাধীনভাবে উচ্চারণ করতে পারি, যেমন অ, আ, উ, এ। খেয়াল করবেন এগুলো উচ্চারণ করার সময় বাতাসটা মুখের কোথাও বাধাপ্রাপ্ত হয় না। অ, আ, ই, উ। সেই যে কোথাও বাধাপ্রাপ্ত হয় না, স্বাধীনভাবে উচ্চারণ হয়, এজন্য এটাকে বলি আমরা স্বরধ্বনি। তো কিছু কিছু স্বরধ্বনি আছে যেগুলোকে কোনোভাবে ভাঙা যায় না, যেগুলাকে কোনোভাবেই ভাঙা যায় না, সেগুলাকে বলা হয় মৌলিক স্বরধ্বনি। এই মৌলিক স্বরধ্বনি কয়টা? মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টা। মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টা। আচ্ছা, আপনারা অ্যানসার সবাই দিয়েছেন, ওকে গুড। তো এবার আমি একটা প্রশ্ন করি, 37 বিসিএস এর বাইরের একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই 7টা মৌলিক স্বরধ্বনির মধ্যে একটা লিখা যায় না, মানে একটা লিখা যায় না, সেটা কি? 7টা মৌলিক স্বরধ্বনি তো পেয়েছি আমরা 7টা, কিন্তু মৌলিক স্বরবর্ণ হচ্ছে 6টা। মৌলিক স্বরবর্ণ হচ্ছে 6টা। এর মধ্যে একটা আছে একটা ধ্বনি আছে ধ্বনি হিসেবে এটা আমরা উচ্চারণ করি এন্ড। ওকে, এন্ড বলার সময় উচ্চারণ করি, কিন্তু লেখার সময় কিন্তু লেখা হয় না। এজন্য মৌলিক স্বরধ্বনি বলা হয় 7টা, কিন্তু মৌলিক স্বরবর্ণ কিন্তু 6টা। মৌলিক স্বরবর্ণ 6টা। ওকে, 38তম বিসিএস এর আরেকটা প্রশ্ন আমরা দেখি। হ্যাঁ, এটা আপনারা সবাই লিখেছেন, ধন্যবাদ। 2 নম্বর প্রশ্নে যাই। এই যে যুক্ত বর্ণটা আছে, এই যুক্ত বর্ণটার উচ্চারণ কিছু নাই। এই যুক্ত বর্ণটা কি কি নিয়ে গঠিত, মানে এখানে কোনটা কোনটা আছে? হ প্লাস ম, ক প্লাস মূর্ধন্যস্য, জ প্লাস ম, নাকি ম প্লাস হ? এটা আমরা ব্রাহ্মণ বলার সময় উচ্চারণ করি, ব্রাহ্মণ, ব্রাহ্মী। ওকে, তো এই যুক্ত বর্ণটাতে কি কি আছে? তো এই যুক্ত বর্ণটাতে আছে হ প্লাস ম, হ প্লাস ম। এখন এটার সাথে রিলেটেড আমি 2টা বর্ণ বলছি। একটা হচ্ছে আমরা জ্ঞান বলার সময় যে যুক্ত বর্ণটা ব্যবহার করি, জ্ঞান। আরেকটা হচ্ছে গঞ্জ বলার সময় যেটা ব্যবহার করি, গঞ্জ। সো এই 2টা যুক্ত বর্ণ একটু ভালো করে মাথায় খেয়াল করবেন। একটা হচ্ছে জ যুগ ইয়, আরেকটা হচ্ছে ইয় যুগ জ। সো এই 2টার যে ভাঙাটা আছে, এই 2টা একটু ভালো করে খেয়াল রাখবেন। এটা একটু ভালো করে খেয়াল রাখবেন। আরেকটা আছে, সেটা হচ্ছে দন্তস্ব প্লাস হ। আমরা অনেকে এটাকে আবার হ মনে করি, এটা কিন্তু হ না, এটা হচ্ছে থ। ভাঙার পরে এটা হবে থ। এটা খুব গুরুত্বপূর্ণ। আরেকটা আছে হ এর নিচে ন, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। আমরা অনেকে মনে করি এটা মনে হয় দন্তন্য, না, হ এর নিচে যখন থাকে এটাকে হচ্ছে মূর্ধন্য। হ এর নিচে থাকলে এটা হচ্ছে মূর্ধন্য। আরেকটা হচ্ছে উত্থান বলার সময় আমরা যেটা ব্যবহার করি, উত্থান। ওকে, উত্থান। সো উত্থানের সময় আমরা যেটা ব্যবহার করি, এটাকে আবার আমরা কি দন্তন্য এবং থ মনে করি। দন্তন্য এবং থ না, এটা হচ্ছে ত প্লাস থ, উত্থান, ত প্লাস থ। এখন আপনি বলতে পারেন যে তাহলে এইগুলা বানাইছে কে? আমি এখানে উচ্চারণ করতেছি উত্থান ত প্লাস থ, লেখার সময় দন্তন্য থ লিখতেছি, এটা বানাইছে কোন হালায়? ওকে, কে বলতে পারবেন? আমাদের এই যে যুক্ত বর্ণগুলা আছে, এই যে যুক্ত বর্ণগুলা আছে, এই যুক্ত বর্ণগুলা আসলে কে তৈরি করেছেন? একজন বিখ্যাত ব্যক্তি আছেন, যিনি কাঠ খুদাই করে করে আমাদের এই যুক্ত বর্ণগুলা বা আমাদের সকল বর্ণগুলা রূপ দিয়েছেন। এই যুক্ত বর্ণগুলো আমাদের একজন মহান ব্যক্তি কাঠ খুদাই করে রূপ দিয়েছেন। বলতে পারবেন কে সেই লোক? দেখি বলেন, কে সেই লোক? আমাদের বাংলা বর্ণমালা গুলো কাঠ খুদাই করে একজন বিখ্যাত মনীষী এগুলা রূপ দিয়েছেন, বলেন সে কে? আপনারা দেখি কে কে অ্যান্সারটা জানেন। আমরা এর পরেরটাতে যাই, 3 নম্বরে। বর্গের কোন বর্ণগুলা, কোন বর্গের, এটা বর্গ হবে টাইপে বর্ণ লিখে ফেলছে, বর্গের কোন ধ্বনিগুলোর মহাপ্রাণ ধ্বনি? 37 বিসিএস এর একটা প্রশ্ন। আমরা এখানে আপনাদেরকে বর্গীয় ধ্বনি সম্পর্কে দিয়েছি, ক থেকে ম পর্যন্ত এই বর্ণগুলো হচ্ছে বর্গীয় বর্ণ। আচ্ছা, অ্যান্সার আজ দিচ্ছেন হাবিব ভাই, সৌরভ ভাই, আওলাদ ভাই, রাকিবুল ইসলাম, সোহরাব হোসেন, আশরাফুল্লাহ। আচ্ছা, ওকে, পঞ্চানন কর্মকার। হ্যাঁ, আপনাদের অ্যান্সার ঠিক আছে, গুড। সো এই যুক্ত বর্ণের প্যাচগুলা পঞ্চানন কর্মকার করে দিচ্ছে, আমি জানি না। সো ক থেকে ম পর্যন্ত এই 25টা বর্ণ হচ্ছে বর্গীয় বর্ণ বা স্পর্শ বর্ণ। এই বর্গীয় বর্ণগুলোকে আমরা 5টা 5টা করে ভাগ করছি, এবং আমরা এটা মনে রাখবো বর্গের 1, 2 হচ্ছে অঘোষ, কারণ এগুলো উচ্চারণ করার সময় স্বরতন্ত্র কম কাঁপে। আর বর্গের 3, 4, 5 এগুলো হচ্ছে ঘোষ। ঘোষ মানে উচ্চারণ করার সময় স্বরতন্ত্র বেশি কাঁপে। এরপরে মনে রাখবেন প্রত্যেকটা বর্গের 1 এবং 3,
1 এবং 3 হচ্ছে অল্প প্রাণ, 1 3 অল্প প্রাণ, 2 4 মহাপ্রাণ, 2 4 হচ্ছে মহাপ্রাণ, আর পঞ্চম বর্ণ হচ্ছে নাসিক্য। তাহলে বর্গের 1 2 অল্প প্রাণ, 2 4 হচ্ছে মহাপ্রাণ, 2 4 হচ্ছে মহাপ্রাণ। সহজ মনে রাখতে পারেন। 1 3 কম অল্প প্রাণ, 2 4 বেশি মহাপ্রাণ। মহাপ্রাণ মানে কি জানেন? যেগুলো উচ্চারণ করার সময় বাতাস বেশি বের হয়, উচ্চারণ করার সময় বাতাস বেশি বের হয়। তাহলে বর্গের মহাপ্রাণ হচ্ছে দ্বিতীয় এবং চতুর্থ। ওকে, আচ্ছা, এরপরে আমরা যাই ঔ। ঔ কি ধরনের স্বরধ্বনি? ঔ হচ্ছে যৌগিক স্বরধ্বনি। ওকে, যৌগিক স্বরধ্বনি কেন? কারণ এটা আমরা ভাঙতে পারি। ওকে ভাঙলে হয় অ প্লাস ও। ওকে, আচ্ছা, তারপরে 5 নম্বরে যাই। বাংলা বর্ণমালার অর্ধমাত্রার বর্ণ কয়টি? 5। আপনারা কি অ্যান্সার দেওয়ার সময় ক খ লিখার আগে 4 5 লিখেন, তাহলে একটু বোঝা যাবে। ওকে, তো 4 এর ক বা 4 এর এ বা 5 এর খ 5 এর গ এরকম। তো বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি? এই অর্ধমাত্রার বর্ণ কয়টি আমরা হয়তো এটা মুখস্থ জানি। কয়টা জন্য অর্ধমাত্রা? 32 8 10 11 পেজ লাগে মাঝে মধ্যে। এটা কেমনে সলভ করা যায়? ওকে, সো আমরা এই অর্ধমাত্রা মাত্রা ব্যাপারটা একটু দেখি। আমাদের যে 50টা বর্ণ আছে, এই 50টা বর্ণকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি বর্ণ অনুসারে, মাত্রা অনুসারে। পূর্ণমাত্রা, অর্ধমাত্রা এবং মাত্রাহীন। এখানে দেখবেন 3 জায়গায় মাত্রা কথাটা আছে। সো আমরা ধরে নিতে পারি মাত্রা সমান সমান দাঁত, মাত্রা সমান সমান দাঁত। মানে মাত্রা কথাটা যেখানে আছে এখানে আমরা দাঁত চিন্তা করব। তাহলে পূর্ণ দাঁত কয়টা? পূর্ণ দাঁত পূর্ণ দাঁত হচ্ছে 32টা। পূর্ণ দাঁত হচ্ছে 32টা। ওকে, পূর্ণ দাঁত হচ্ছে 32টা। ওকে, পূর্ণ দাঁত যে 32টা, এটাও কিন্তু আমরা গুণে পাই না। এটা কেমনে পাই? ওই যে একটা বিখ্যাত ডায়লগ আছে না, এক থাপ্পড়ে 32 দাঁত ফালাই দিব। এই একটা ডায়লগের মাধ্যমে আমরা জানি দাঁত হচ্ছে কয়টা? 32টা। কিন্তু আপনি গুণে কোনোদিনই 32টা পাবেন না। গুণে কোনোদিনই দাঁত 32টা আপনি পাবেন না। ওকে, তো এই যে আপনি ডায়লগ দেন এক থাপ্পড়ে 32 দাঁত ফেলে দিবেন, এটাও কিন্তু সম্ভব না। কেন সম্ভব না? কারণ আপনি তো মুখটা বাঁকা করে বা হাত বাঁকা করে ইয়ে করবেন না। ধরেন দাঁত যে আছে আপনি এইভাবে দিবেন না, এক পাশে দিবেন। তাহলে এক পাশে দিলে দাঁত কয়টা পড়বে? 16টা পড়বে। 32টা জীবনও পড়বে না। 16টাও ফেলতে পারবেন না। কেন জানেন? আপনি যখন মুখটা বন্ধ করেন তখন উপরের দাঁত এবং নিচের দাঁত, উপরের দাঁত নিচের দাঁত একটার উপরে একটা থাকে না, নিচেরটা ভিতরে চলে যায়। সো আপনি যদি খুব জোরেও থাপ্পড় দেন তাহলে সর্বোচ্চ উপরের 8টা পড়বে। সো আপনি থাপ্পড় দিচ্ছেন কোথায়? অর্ধেক পাশে। অর্ধেক পাশে থাপ্পড় দিলে তাহলে কয়টা পড়বে? 8টা। অর্ধেক পাশে থাপ্পড় দিলে পড়বে 8টা। ওকে, তাহলে 50টার মধ্যে 32টা পাচ্ছেন পূর্ণমাত্রা, পূর্ণ দাঁত। 8টা পাচ্ছেন অর্ধমাত্রা, মানে অর্ধেক পাশে থাপ্পড় দিলে 8টা পড়বে। আর কয়টা বাকি? এখানে তো 40টা হয়ে গেছে, আর 10টা বাকি। 10টা হচ্ছে দাঁতহীন, মানে মাত্রাহীন। ওকে, তাহলে খেয়াল করেন, পূর্ণ দাঁত মানে পূর্ণ মাত্রা 32, অর্ধেক পাশে থাপ্পড় দিলে দাঁত পড়বে কয়টা? 8টা, অর্ধমাত্রা 8, আর মাত্রাহীন হচ্ছে 10। উপরে দুইটা মনে রাখবেন, 32 8, 32 8 মানে 40, আর বাকি 10টা থাকে, 10টা হচ্ছে মাত্রাহীন। ওকে, তো এগুলোর মধ্যে যদি আপনি স্বর ব্যঞ্জন আলাদা করেন, ধরেন আমাদের ইংরেজি বর্ণমালায় 26টা বর্ণ আছে, আপনাকে বলা হলো 26টা বর্ণ থেকে বর্ণ নিবেন, নিয়ে 7টা বারের নাম লিখবেন। আপনি 7টা বারের নাম লিখতে গিয়ে লিখলেন 6 দিন, 7 দিন লিখলেন না, ভয় পেলেন। 7 দিন লিখলে যদি 7 দিন ক্লাস করতে বলি, এজন্য আপনি 7 দিন না লিখে রেখেছেন 6 দিন। তাহলে 26 7 6, পূর্ণমাত্রা 32টা না? 32টার মধ্যে ব্যঞ্জন আছে 26টা, তাহলে স্বর কয়টা হবে? বাকি 6টা। অর্ধমাত্রা টোটাল 8টা, এর মধ্যে ব্যঞ্জনে আছে 7টা, স্বরে কয়টা? একটা। মাত্রাহীন টোটাল 10টা, এর মধ্যে ব্যঞ্জনে আছে 6টা, স্বরে আছে 4টা। পরের লিস্ট মনে রাখতে পারলে কোনো সমস্যা নাই, পরের লিস্ট মনে না রাখতে পারলে কোনো সমস্যা নাই, কিন্তু আপনি এটা মনে রাখবেন, পূর্ণ দাঁত 32, পূর্ণ দাঁত 32, অর্ধেক পাশে থাপ্পড় দিলে দাঁত পড়বে কয়টা? 8টা। কয়টা হইলো? 40টা। বাকি কয়টা আছে? 10টা। 10টা হলো দাঁতের হিসেবের বাইরে, মানে দাঁতহীন, মানে মাত্রাহীন। পূর্ণমাত্রা 32, অর্ধমাত্রা 8, মাত্রাহীন 10। তাহলে আমরা এখানে যেটা পেয়েছিলাম, বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা কয়টি? অর্ধমাত্রা হচ্ছে 8টি। এবং এই প্রশ্নটা শুধু বিসিএস এ না, এই প্রশ্নটা আপনি সব জায়গায় পাবেন। যত গভর্নমেন্ট সেক্টরে আপনি পরীক্ষা দেন, বা বিসিএস এ বা ব্যাংক জব বা যেখানেই পরীক্ষা দেন, সব জায়গায় আপনি এটা মোটামুটি ভালো পাবেন। যারা উত্তর করতে পেরেছেন অনেক ধন্যবাদ। ওকে, আমরা এবার 6 নম্বরে যাই। 35 নম্বর বিসিএস এই প্রশ্নটা আবার আসছে, বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টা? বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টা?
সো মৌলিক স্বরধ্বনির সংখ্যা আমরা অলরেডি একবার আগে ওটা পেয়েছি, এটা 38 বিসিএস একবার আসছে, একবার এটা হচ্ছে 7টি, মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি। 7 নম্বর প্রশ্নটা গুরুত্বপূর্ণ, যেটা আমরা অক্ষর দিয়ে ইন্ডিকেট করতে হবে। বন্ধন এই শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি? ওকে, সঠিক অর্থবিন্যাস কোনটা? সো এবার এটা আপনাদের জন্য আমি লিখে দিচ্ছি, আপনারা বলবেন এই 7 নম্বরের উত্তর কি হবে, ক, খ, গ না ঘ? এগিয়ে করবেন, ওই 6 ইয়ে না করে ক খ লেখার আগে একটু ইয়েটা দিবেন 4 5, আমরা 7 নম্বরে আছি, 7-এর ক খ গ ঘ টা লিখেন, বা 7-এর এ বি সি ডি, 7 দিয়ে মানে 7 দিয়ে 7A 7B 7। আচ্ছা, ওকে। সম্প্রীতি হাসান বলেছেন 7-এর খ। আচ্ছা, আশরাফুল ভাই বলেছেন ক, রমেশ বলেছেন খ, শাহ আলম শাহ বলেছেন খ, ওকে। আবিব ভাই বলেছেন বন্ধন, হাসিব ভাই বলেছেন বি, বি গুড। যারা বি অ্যান্সার দিয়েছেন তাদের ঠিক আছে। অনেকে হয়তো ভাবছেন বন্ধন এটা মনে হয় বর্ণ ভাঙতে বলছে, কিন্তু না, একটু খেয়াল করেন, এমনি তো বর্ণ ভাঙতে বলে নাই, বলছে অক্ষর বিন্যাস। অক্ষর বিন্যাস মানে আপনি যে অক্ষর দিয়ে ভাঙেন। বন্ধন, বন্ধন বললে আপনি কি উচ্চারণ করেন? আপনি কি উচ্চারণ করেন বনধন? আপনি কি বলছেন বনধন? তোমার আমার বনধন আছে? না, বনধন নাই, বনের মতো বনধন নাই। সেটা বনধন না, এটা হচ্ছে বন্ধন, বন্ধন, বন্ধন। সেটার অ্যান্সার হচ্ছে খ। অক্ষর বিন্যাস মানে অক্ষর বিন্যাস হচ্ছে বন্ধন, খ। তারা খ উত্তর দিয়েছেন, সঠিক হয়েছে। 8 নাম্বার, নিচের কোনটি অঘোষ অল্পপ্রাণ? অঘোষ, অঘোষ মানে হচ্ছে বর্গের 1 এবং 2। অঘোষ হচ্ছে বর্গের 1 2। এবারে বলছে অঘোষ অল্প প্রাণ, তাহলে 1 2 এর মধ্যে অল্প প্রাণ কোনটা? 1 নাম্বারটা। 1 নাম্বারটা হচ্ছে অঘোষ হবে, কারণ 1 2 মানে অঘোষ, আর অল্প প্রাণ মানে 1 3। ওকে, তাহলে 1 2 যেহেতু অঘোষ, তাহলে অল্প প্রাণ বললে 1 সিরিয়াল যেটা থাকবে, তাহলে ভ ঠ ফ চ, এখানে অঘোষ অল্প প্রাণ হচ্ছে কোনটা? 8 নাম্বারের ঘ। হ্যাঁ, ঠিক আছে, 8 নাম্বারের অ্যান্সার হচ্ছে ঘ, অঘোষ অল্প প্রাণ। 9 নাম্বার, রাজা রামমোহন রায় রচিত ব্যাকরণের নাম কি? রাজা রামমোহন রায়ের ব্যাকরণের নাম কি? বাংলা ব্যাকরণ একটা খুব বিদঘুটে জিনিস, বুঝছেন, মারাত্মক বিদঘুটে। আপনাদের এখানে একটা টেকনিক শিখাচ্ছি, এটা খুব সহজে মনে রাখবেন, তাহলে বাংলা ব্যাকরণ নিয়ে যত ঝামেলা আছে দেখবেন সলভ হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন একটা হেলমেট রয়েছে, তাই না? হেলমেট, হেলমেট কি কাজে লাগে? হেলমেট প্রচুর কাজে লাগে, মারামারিতেও কাজে লাগে, ঠেলাঠেলিতেও কাজে লাগে, বাইক চালাতেও কাজে লাগে, করোনা থেকে মুক্তি পেতেও কিন্তু কাজে লাগে। যে হেলমেটটা আমরা ঠিক করি, দেখেন এই যে হেলমেটটা আছে, এই হেলমেটটা কি? বাংলা ব্যাকরণ মনে করেন কোন এক জায়গায় বৈশা রয়েছে, এই বাংলা ব্যাকরণের প্রতি আমাদের কিন্তু খুবই রাগ, প্রচন্ড রাগ। বাংলা ব্যাকরণ আমাদের সাথে খুব ঝামেলা করে, আমরা এটা বুঝি না, একদম বুঝতেই বুঝি না। তো এই বাংলা ব্যাকরণকে আপনি একবার পাইলেন, পায়ে এমন পিটা দিছেন, বাংলা ব্যাকরণের মাথায় ফাটাই ফেলছেন। কারণ বাংলা ব্যাকরণে যখন মাথা ফাটাইয়া দিলেন, তখন সে কি করবে? তখন সে হেলমেট পরে ঘুরতেছে। তো বাংলা ব্যাকরণ যখন হেলমেট পরে ঘুরতেছে, তখন ওই এলাকার রাজা তার পাশ দিয়ে যাচ্ছিল। রাজা তারে বললো, ওই মাথায় হেলমেট পরছস কেন, বাইক কিনছস? না, তাড়াতাড়ি খোল। এখন রাজা তো অর্ডার দিছে তাড়াতাড়ি খুলতে, এখন তার মাথায় তো ব্যান্ডেজ আছে, সে তাড়াতাড়ি খুলতে পারলো না, সে আস্তে আস্তে খুললো। তাহলে বাংলা ব্যাকরণ আস্তে আস্তে হেলমেটটি রাজা গৌরকে খুলে দিল। বাংলা ব্যাকরণ আস্তে আস্তে হেলমেটটি রাজা গৌরকে খুলে দিল। একটু মন দিয়ে শুনেন। বাংলা ব্যাকরণ প্রথম লিখেন আস্তে আস্তে, মানে আসুম সাউ। আসুম সাউ প্রথম বাংলা ব্যাকরণ লিখেছেন। আসুম সাউ এর আসল নাম হচ্ছে ম্যানুয়াল আসুম সাউ। এই ম্যানুয়াল আসুম সাউ প্রথম পর্তুগিজ ভাষায় বাংলা ব্যাকরণ লিখেছিলেন। ম্যানুয়াল আসুম সাউ প্রথম 1743 সালে। ম্যানুয়াল আসুম সাউ, এই আস্তে আস্তে দিয়ে আমরা আসুম সাউ বুঝাচ্ছি। ম্যানুয়াল আসুম সাউ 1743 সালে পর্তুগিজ ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ লিখেন। তারপরে হেলমেট, হেলমেট মানে হচ্ছে হেলহেড, এনবি হেলহেড, নাথায়াল ব্রাসি হেলহেড, নাথায়াল ব্রাসি হেলহেড, এনবি হেলহেড 1778 সালে, 1778 সালে ইংরেজি ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ লিখেন। নাথায়াল হেলহেড, সরি, ম্যানুয়াল আসুম সাউ তিনি লিখেছেন 1743 সালে পর্তুগিজ ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ। এনবি হেলহেড 1778 সালে ইংরেজি ভাষায় প্রথম ব্যাকরণ লিখেছেন। বাংলা ভাষায় বাংলা ব্যাকরণ বা বাঙালিদের মধ্যে প্রথম বাংলা ব্যাকরণ লিখেছেন রাজা, মানে রাজা রামমোহন রায়। বইটার নাম গৌর, মানে গৌড়ীয় ব্যাকরণ। রাজা রামমোহন রায় 1833 সালে বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ লিখেন। বাঙালিদের মধ্যেও তিনি প্রথম বাংলা ব্যাকরণ লিখেন। বইটার নাম গৌর, মানে গৌড়ীয় ব্যাকরণ। তাহলে খেয়াল করেন, রাজা রামমোহন রায় কর্তৃক রচিত বাংলা ব্যাকরণের নাম কি? বাংলা ব্যাকরণের নাম হচ্ছে
গৌড়ীয় ব্যাকরণ। ওকে, যা উত্তর দিয়েছেন অনেক ধন্যবাদ। বাংলা ভাষার প্রথম বাংলা ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেন কে? এখানে যে অপশনগুলো আছে বলেন তো। বাংলা ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেছিল কে? ব্রেসি হেলের বাংলা ভাষায় করছে? না। নকুলেশ্বর বাংলা ভাষায় করছে? করছে, তবে এটা অনেক অনেক পরে। ম্যানুয়াল ডি আসুমসাও তিনি করেছেন বাংলা ভাষায়, লিখছেন? না। তাহলে বাংলা ভাষায় কে লিখছে? রাজা রামমোহন রায়। বাংলা ভাষায় বাংলা ব্যাকরণ লিখছে রাজা রামমোহন রায়। এখন ব্যাপারটা হচ্ছে বাংলা ভাষার ব্যাকরণ প্রথম কে লিখেছে? বাংলা ভাষার ব্যাকরণ, তাহলে হবে আসুমসাও। আর বাংলা ভাষায় প্রথম কে লিখেছে? বাংলা ভাষায় বাংলা ব্যাকরণ প্রথম লিখেছে রাজা রামমোহন রায়। ওকে, আচ্ছা। সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়? এটা না খুব সহজ, কিভাবে বের করবেন? সন্ধি শব্দের অর্থ কি জানেন? আমরা তো চিরন্তন, মিলন হবে কতদিনে আমার মনের মানুষের শনি। সেই মিলন শুনলেই আমরা প্রেম প্রীতি বুঝে যাই। ওকে, সন্ধি মানে কিন্তু মিলন। তবে সন্ধি কিসের মিলন করে? মনের মিলন করে? না। সন্ধি মিলন করে কিসের? সন্ধি মিলন করে পাশাপাশি দুইটা ধ্বনির। তাহলে সন্ধি যেহেতু ধ্বনির মিলন করে, সন্ধি যেহেতু ধ্বনির মিলন করে, তাহলে আমরা বলতে পারি সন্ধি ধ্বনির মিলন করছে। তাহলে সন্ধি কোন তত্ত্বের বিষয়? ধ্বনি তত্ত্বের বিষয়। সন্ধি ধ্বনির মিলন করছে, তাহলে সন্ধি ধ্বনি তত্ত্বের বিষয়। গুড। বাংলা লিপির উৎস কোনটি? বাংলা লিপি মানে এই যে আমরা বর্ণগুলা লিখি, এগুলো কিভাবে আসছে? আমাদের এই লিপিগুলো আসছে ভারতীয় লিপি থেকে। একটু খেয়াল করেন, ভারতীয় লিপি হচ্ছে দুই রকম। একটা হচ্ছে ডান দিক থেকে লেখা, যেমন ধরেন উর্দু ডান দিক থেকে লিখে, ফার্সি ডান দিক থেকে লিখে। কিন্তু আমরা লিখি কোথা দিয়ে? বাম দিক থেকে, মানে ব্রাহ্মী লিপি। আমরা হচ্ছি ব্রাহ্মী লিপি, বাম পাশ থেকে লিখি। ওকে, এই ব্রাহ্মী লিপির আবার তিনটা আলাদা রূপ আছে। পশ্চিমা লিপি, তারপর হচ্ছে মধ্য ভারতীয় লিপি, পূর্বী লিপি। ওই পূর্বী লিপিটাই হচ্ছে আমাদের বাংলা লিপি আর কি। তবে অরিজিনাল যে দুইটা স্টেপ, খরষ্টি যেটা ডান দিক থেকে লিখে, আরেকটা হচ্ছে ব্রাহ্মী বাম পাশ থেকে লিখে। আমরা কোন পাশ থেকে লিখি? বাম পাশ থেকে। ওকে, তাহলে বাংলা হচ্ছে আমাদের ব্রাহ্মী লিপি থেকে আসছে। ওকে, 12 নম্বরের অ্যান্সার অনেকেই দিয়েছেন, আলহামদুলিল্লাহ, গুড। নিচের কোনটি অঘোষ ধ্বনি? নিচের কোন দুইটা অঘোষ? অঘোষ মানে কি? বর্গের 1 2। অঘোষ মানে বর্গের 1 2। অঘোষ মানে বর্গের 1 2। তাহলে দেখেন ড ঢ 1 2 হয়, ট ঠ ড ঢ না, 3 4 হচ্ছে। ব ভ প ফ ব ভ 3 4, দ ধ ত থ দ ধ 3 4 হচ্ছে। তাহলে অ্যান্সার হচ্ছে চ ছ। অ্যান্সার হচ্ছে চ এবং ছ। এটা হচ্ছে 13তম বিসিএস অনেক আগের অবশ্য। বর্ণ কি? বর্ণ কি শব্দের ক্ষুদ্রতম অংশ? একসাথে উচ্চারণের ধ্বনি? ধ্বনির গ্রাহ্য রূপ? না। তাহলে কি? বর্ণ হচ্ছে ধ্বনি নির্দেশক প্রতীক। বর্ণ হচ্ছে ধ্বনি নির্দেশক প্রতীক। ধ্বনিটা যখন আমরা লিখি তখন সেটাকে বলা হয় বর্ণ। বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা কয়টি? মানে মাত্রা নাই এরকম বর্ণ কয়টা আছে? 15 নাম্বার 18তম বিসিএস এর প্রশ্ন। মাত্রাবিহীন বর্ণ কয়টা? বলেন 15 নাম্বার। ওকে, গুড। মাত্রাহীন বর্ণ হচ্ছে আমাদের 10টা। মাত্রাহীন বর্ণ হচ্ছে 10টা। ওকে, আমরা এরকম এই বিষয়গুলোকে নিয়ে আরো কিছু কনসেপ্ট দেখি। অভিধানে ক্ষীয় কোথায় থাকে? ক্ষয়ের আগে থাকে, হয়ের পরে থাকে, মধ্যাহ্নস্বর পরে থাকে, নাকি কয়ের সঙ্গে থাকে? কোথায় থাকে? ক্ষীয়টা কই থাকবে? কারণ আমাদের অনেকের মনে হয় যে ক্ষীয়টা মনে হয় যে এটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন পড়ছে। এখন আমরা ইউনিভার্সিটির প্রশ্নগুলো একটু দেখি। আমরা অনেকে মনে করি ক্ষীয়টা তো ক্ষয়ের মতোই না, ক্ষয়ের মতো উচ্চারণ করি, তাহলে ক্ষয়ের সাথে কিন্তু না, এটা ক্ষয়ের সাথে হবে না। তাহলে কয়ের সাথে হোক, মধ্যাহ্নের সাথে হোক, কারণ এটাকে ভাঙলে ক প্লাস মধ্যাহ্নস্য হয়, তাই না? তাহলে এটা মধ্যাহ্নের সাথে হোক, ঝামেলা শেষ। কিন্তু না, তাও না। এটা কার পরে থাকে জানেন? আপনি যে বর্ণগুলা ক দিয়ে করেন, ক দিয়ে, যেমন ধরেন আপনি একটা বর্ণ লিখবেন এরকম পক্ক, পক্ক বলার সময় যদি এরকম লিখেন পাক্কা, ঝাক্কা, ওকে, আক্কা, অক্কা, সো এখানে আপনি ক ক পাচ্ছেন। ব্যাপারটা হচ্ছে ক দিয়ে যেগুলা হয়, ক্ষীয়কে ভাঙলে কিন্তু আপনি ক প্লাস মধ্যাহ্নস্য পান। ক প্লাস মধ্যাহ্নস্য যদি বিচ্ছেদ করেন, তাহলে এটা কার সাথে থাকবে? কয়ের সাথে থাকবে। এটা কয়ের সাথে, ক্ষীয়টা কয়ের সাথে থাকে। ওকে, আচ্ছা,
তাহলে একটা বিষয় আমরা জানলাম যে আমাদের অভিধানে ক্ষীয়টা থাকে কার সাথে, কয়ের সাথে। আচ্ছা, এরপর দেখেন কোনটা শব্দের উদাহরণ। এটা তো একদম ঝামেলার প্রশ্ন। শব্দ পেলাম কোন? সবই তো বর্ণ, মূর্ধন্য স, ট, খ, ক্ষীয়। তাহলে এখানে ইয়ে কই, মানে এখানে তো শব্দ নাই, নাই তো, শব্দ তো নাই। শব্দ হলে কোত্থেকে, শব্দ হলে কোত্থেকে? এইটা আপনারা আমাকে বলেন যে এখানে শব্দ কোনটা 2 নম্বরে, এখানে শব্দ কোনটা দেখি, কে বলতে পারেন? যারা দেখছেন সবাই উত্তর করার চেষ্টা করেন, নিজের সাথে মিলায়েন, দেখবেন যে অনেকটুকু ভালো লাগবে। আচ্ছা, মোস্তাক ভাই লিখেছেন সি। আচ্ছা, আলম শাহ লিখেছেন সি। ওকে, সো এখানে একটা ছোট বিষয় জানার আছে। আমরা যারা একদম নতুন এই বিষয়গুলোতে, আমাদের কাছে এটা একটু কঠিন লাগতে পারে, যেখানে শব্দ আসলে কোত্থেকে, এটা একটু মনে রাখবেন। আপনারা খেচর পড়েছেন না? খেচর, খেচর মানে কি? খেচর মানে আকাশে চড়েছে, তাই না? আকাশে চড়ে যে তারে বলেন খেচর, তাই তো? আচ্ছা, এটার মূল হচ্ছে খতে চড়ে যে। এই খ মানে হচ্ছে আকাশ, খ মানে হচ্ছে আকাশ, খ মানে হচ্ছে আকাশ। খ মানে হচ্ছে আকাশ। তাহলে খ মানে যেহেতু আকাশ, তার মানে শব্দ কোনটা? শব্দ হচ্ছে খ। খ হচ্ছে শব্দের উদাহরণ। পাশাপাশি আরেকটা বিষয়টা মনে রাখবেন, ক, ক, ক মানে হচ্ছে বাতাস, ক মানে হচ্ছে বাতাস। সেগুলো সংস্কৃত ভাষা ক্ষেত্রে প্রচুর ব্যবহার করা হইতো শর্টকাট হিসেবে, এখন আমরা বাংলা ভাষায় যদি ব্যবহার করি না। কিন্তু যে খেচর তো ইউজ করেন, খেচর মানে কি? খতে চড়ে যে, খ মানে হচ্ছে আকাশ, খ মানে হচ্ছে আকাশ। সেটা একটু মনে রাখবেন, এটা কাজে লাগবে, এটা অনেক জায়গায় প্রশ্ন আসে। ওকে, খ মানে হচ্ছে আকাশ। আচ্ছা, কে কে অ্যান্সার দিয়েছিলেন? আচ্ছা, সি, সি অ্যান্সার দিয়েছেন নাইমউদ্দিন ভাই। ওকে, 2 এ অনেকে ডি উত্তর দিয়েছিলেন। আচ্ছা, সি উত্তরের সংখ্যা খুব কম। নাইম ভাই দিয়েছেন এটার উত্তর। ওকে, মারুফা দিয়েছেন এটার উত্তর। গুড। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? বুঝতেই পারছেন, এটা বিসিএস এ যেমন আসে, ব্যাংক এরকম আসে, আবার অ্যাডমিশনও আসে। মৌলিক স্বরধ্বনি কয়টা? মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টা। ওকে, স্পৃষ্ট ব্যঞ্জন কোনটি? স্পৃষ্ট ব্যঞ্জন বলতে আমরা স্পর্শ বর্ণ যেগুলো আছে, স্পর্শ বর্ণের মধ্যে নাসিক্য ধ্বনিগুলার ইন্ডিকেট করে আমরা করতে পারি। সো আমরা স্পৃষ্ট আর স্পর্শ বর্ণ একই রকম ভাবে ইন্ডিকেট করতে পারি। তাহলে সেই ক্ষেত্রে আমরা ম, ল, স, হ এই 4টার মধ্যে স্পর্শ বর্ণ আনতে পারি কোনটা? হ্যাঁ, অলরেডি উত্তর দিয়ে দিয়েছে অনেকেই, উত্তর হচ্ছে ম। আচ্ছা, এটার উত্তর দিয়েছেন খায়রুল ভাই সবার আগে। ওকে, ঠিক আছে। আচ্ছা, কোনটি একাক্ষর শব্দ? 5 নাম্বার, কোনটি একাক্ষর শব্দ এটা বলেন। এটা হিউজ পরীক্ষায় আসে, দেখি এটাকে বলতে পারেন নিচের কোনটি একাক্ষর শব্দ? নাম্বার দিয়ে দিয়েন। 4-এর উত্তর তো শেষ হয়ে গেছে। হ্যাঁ, গুড, 4-এর উত্তর সুন্দর দিয়েছেন সুমাইয়া, 4-এর উত্তর দিতে পেরেছেন। ওকে, 5-এর উত্তর দেন মারুফা আপু। হ্যাঁ, ঠিক আছে, 4-এর উত্তর অলমোস্ট সবাই পেরেছেন। 5-এর উত্তর প্রথমে দিয়েছেন তানজু, উনি বলেছেন এ। আচ্ছা, ওকে, 5-এর উত্তর সময় দিয়েছেন খ। আচ্ছা, রফিক, অয়ন, রমজি, খালিল ভাই, পল্লবী আপু, তাহের আপু সবাই খ দিয়েছেন। ওকে, খ, গুড। তার উত্তর সঠিক হয়েছে। খ কেন? মা, 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 মা দুইটা উচ্চারণ করতে হয়, এক অক্ষর হবে না। বা, বা দুইটা উচ্চারণ করতে হয়। খা, লা, সরি থালা না খালা, খালা দুইটা উচ্চারণ করতে হবে না। এটার উচ্চারণ হচ্ছে একটা হবে, বোন, বোন একটা উচ্চারণ। সো এটা হচ্ছে একাক্ষর শব্দ, এটা হচ্ছে একাক্ষর শব্দ। গুড, এটার উত্তর অলমোস্ট সবাই পেরেছেন। তাহলে যে শব্দটাতে একটা অক্ষর আছে, বোন, ভাই, তারপর হচ্ছে নাক, কান, এগুলোতে একটা অক্ষর আছে, একটা অক্ষর থাকলেই তার নাম একাক্ষর। গুড, এটা হচ্ছে একাক্ষর। 6 নম্বরে যায়, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন যে বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি? বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টা? আমরা জানি 32 আর 10। 32 হচ্ছে পূর্ণমাত্রা, 8টা হচ্ছে অর্ধমাত্রা, 10টা হচ্ছে মাত্রাহীন। ব্যঞ্জন বর্ণে অর্ধমাত্রা কয়টা? ব্যঞ্জন বর্ণে অর্ধমাত্রা কয়টা? আমরা জানি যে অর্ধমাত্রা ছিল টোটাল 8টা, 8টার মধ্যে ব্যঞ্জনে ছিল 7টা, স্বরে ছিল একটা। ওকে, ব্যঞ্জন বর্ণে অর্ধমাত্রা হচ্ছে 7টা, তার টোটাল অর্ধমাত্রা হচ্ছে 8টা, টোটাল অর্ধমাত্রা হচ্ছে 8টা, এবং ব্যঞ্জনে আছে 7টা, স্বরে আছে একটা। সো এটার অ্যান্সার হচ্ছে 7। ওকে, 8 নম্বরে যাই আমরা। 11টি স্বরবর্ণের মধ্যে কয়টির সংক্ষিপ্ত রূপ আছে? আমরা জানি যে স্বরবর্ণের
আমরা জানি যে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কার। স্বরবর্ণে সংক্ষিপ্ত রূপ হচ্ছে কার। ওকে, এই 11টা বর্ণের মধ্যে কার কয়টার আছে? কার আছে 10টার। তাহলে একটার কার নাই। কোনটার কার নাই? অ এর কোনো কার নাই। কোনগুলা? উৎসবর্ণ। উৎসবর্ণ মানে হচ্ছে যেগুলাকে আমরা শীর্ষবর্ণ বলি, সেগুলো উৎসবর্ণ। উৎসবর্ণের সংজ্ঞাটা হচ্ছে যে আমরা যে ধ্বনি উচ্চারণের সময় আমরা যখন উচ্চারণটা করি তখন যে বাতাসটা বের হয় এটা জিহ্বার উপরিভাগটাকে সামান্য উষ্ণ করে দেয় বা গরম করে দেয়, এটা হচ্ছে উৎসবর্ণ। উৎসবর্ণ এবং শীর্ষবর্ণ একই, এটা একটু মনে রাখবেন। শীষ দিলে উষ্ণ হবে, শীষ দিলে উষ্ণ হবে, মানে শীষ যে কথা উষ্ণ একই কথা। কি কি? 3টা স এবং হ, 3টা স এবং হ। নিচের কোনটা বর্গীয় বর্ণ নয়? সো বর্গীয় বর্ণ নয় কোনটা? বর্গীয় বর্ণ নয় কোনটা? ওকে, 10-এর ডি সবাই অ্যান্সার দিয়ে দিচ্ছেন। ওকে, আমরা জানি ক থেকে ম পর্যন্ত এই প্রতিষ্ঠা বর্ণের নাম হচ্ছে স্পর্শ বর্ণ। ক থেকে ম পর্যন্ত এই প্রতিষ্ঠা বর্ণের নাম হচ্ছে স্পর্শ বর্ণ। সো ক থেকে ম পর্যন্ত এই প্রতিষ্ঠা বর্ণের নাম হচ্ছে স্পর্শ বর্ণ বা বর্গীয় বর্ণ। সো ক থেকে ম এর বাইরে যেটা আছে ওইটাই বর্গীয় বর্ণ নয়। গুড, তাহলে এই লেসন গুলো আপনারা মোটামুটি ভালোই পেরেছেন। ওকে, বাক্যতত্ত্বের আরেকটা নাম কি? বাক্যতত্ত্ব। আমরা জানি ধ্বনিতত্ত্ব, তারপর অর্থতত্ত্ব, বাক্যতত্ত্ব, শব্দতত্ত্ব, 4টা ব্যাকরণের মূল আলোচ্য বিষয়। তো শব্দতত্ত্বের আরেকটা নাম হচ্ছে রূপতত্ত্ব। আর বাক্যতত্ত্বের আরেকটা নাম কি মনে রাখবেন? পদগুলাকে সুন্দর করে সাজালেই আমরা কি পাই? পদগুলাকে সুন্দর করে সাজালে আমরা বাক্য পাই। সো বাক্যতত্ত্বের আরেকটা নাম হচ্ছে পদক্রম। বাক্যতত্ত্বের আরেকটা নাম হচ্ছে পদক্রম। বাক্যতত্ত্বের আরেকটা নাম হচ্ছে পদক্রম। বাক্যতত্ত্বের আরেকটা নাম পদক্রম। গুড, এটা মোটামুটি সবাই অ্যান্সার দিতে পেরেছেন, মাশাআল্লাহ। জ, র, ল, এটা কি ধরনের ধ্বনি? জ, র, ল, জ, র, ল। আমরা এটা একটা ছোট টেকনিক পড়েছিলাম, অন্তে রবে জল। অন্তে রবে জল, অন্তে রবে জল। অন্তে মানে অন্তস্থ বর্ণ, আর রবে জল মানে র ব জ ল। র ব জ ল, এগুলো হচ্ছে অন্তস্থ বর্ণ। মনে রাখবেন, লিখে রাখেন, অন্তে রবে জল। অন্তে মানে অন্তস্থ বর্ণ, র ব জ ল, এগুলো হচ্ছে অন্তস্থ বর্ণ। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি? খেয়াল করেন, এই মৌলিক স্বরধ্বনি কত জায়গায় আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে, বিসিএস এ আসছে, ব্যাংক জবে আসছে। এটা খুবই কমন প্রশ্ন, বারবার আছে। 13 নম্বরের মৌলিক স্বরধ্বনি, সব খেয়াল রাখতে হবে। নিচের কোনটি মহাপ্রাণ ধ্বনি? এখানে 2টা ধ্বনি আছে, এগুলো মহাপ্রাণ। মহাপ্রাণ মানে কি? বর্গের দ্বিতীয় এবং চতুর্থ, মানে যেটা উচ্চারণ করার সময় বাতাস বেশি বের হবে। বাতাস কম বের হলে অল্প প্রাণ, বাতাস বেশি বের হলে মহাপ্রাণ। তাহলে ত, ত, দ, ত, দ, এগুলা বর্গের 1 আর তৃতীয় হবে না। ক, খ, কটা অল্প প্রাণ, খটা মহাপ্রাণ। চ, জ, এগুলো অল্প প্রাণ। খ, ঝ, আপনি যদি বের করে উচ্চারণ করেন খ, ঝ, বাতাস বেশি বের হবে, এটাই হচ্ছে মহাপ্রাণ। ওকে, বর্গের 2-4 হচ্ছে মহাপ্রাণ। বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণ কয়টি? পরাশ্রয়ী, পরাশ্রয়ী মানে হচ্ছে যেটা স্বাধীনভাবে কিছু করতে পারে না, অন্যের উপর ডিপেন্ড করে চলে। ওকে, যেগুলা স্বাধীনভাবে কিছু করতে পারে না, অন্যের উপর নির্ভর করে চলে, এগুলো হচ্ছে পরাশ্রয়ী বর্ণ। তো অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু, এই 3টাই হচ্ছে পরাশ্রয়ী বর্ণ। এই 3টা হচ্ছে পরাশ্রয়ী বর্ণ, 3টা। ওকে, আচ্ছা, বাহ, এগুলো অ্যান্সার খুব ভালো দিতে পেরেছেন, মাশাআল্লাহ। 15টি, হ্যাঁ, গুড। ডয়শূন্য র এবং ডয়শূন্য র, এগুলোর উচ্চারণ হচ্ছে ড এর মতো। আমরা বলি না গাড়ি আইছে, গাড়ি, গাড়ি, এটা গাড়ি না, গাড়ি, 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 বাড়ি, মানে ড এবং র এর মিশ্রণ, গাড়ি, বাড়ি। তো এগুলো উচ্চারণ করার সময় দেখবেন র, র, গাড়ি, বাড়ি, শাড়ি, মানে এগুলো বলার সময় উচ্চারণটা মনে হয় কেউ তারা দিচ্ছে, দ্রুত বেরো, দ্রুত বেরো, এই যে তারা পেয়ে বের হয়, এই জন্য এগুলাকে বলা হয় তারণজাত। ডয়শূন্য র এবং ডয়শূন্য র, এগুলো হচ্ছে তারণজাত। র, 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 এগুলো হচ্ছে তারণজাত। এবং মজার বিষয় হচ্ছে নামের মধ্যেই বর্ণটা আছে, যে তারণজাত নামের মধ্যে আপনি পেয়ে যাবেন, নামের মধ্যেই বর্ণটা পেয়ে যাবেন। ঠোঁট এবং নাকের ছিদ্রের সাহায্যে উচ্চারিত হয় কোনটি? ঠোঁট, আগে ঠোঁট বের করি। ঠোঁটের বর্ণ কোনটা? ঠোঁট মানে ওষ্ঠ বর্ণ। ওষ্ঠ বর্ণ কোনটা? প বর্গের বর্ণ। প, ফ, ব, ভ, ম। প, ফ, ব, ভ, দেখবেন ঠোঁট দিয়ে বেরিয়েছে, প, ফ, ব, ভ।
ম, দেখেন খেয়াল করেন, ম ম বলার সময় দেখবেন এই জায়গাটা চেপে যাচ্ছে, ম ম তাহলে ম বললে আমরা ঠোঁট ব্যবহার করি, নাক ব্যবহার করি, ম ম। সো এটা হচ্ছে ম। 17 নম্বর হচ্ছে ম। যারা 17 নম্বর অ বলছেন, অ অ না, ও বললে ঠোঁটের তেমন ব্যবহার হয় না, ম ম বললে ঠোঁট আর নাকটা ব্যবহার হয়। তাহলে 17 নম্বর অনেকেই ভুল করছেন। ঠোঁট মানে হচ্ছে প বর্গের বর্ণ। মই, এই মই উচ্চারণটার মধ্যে খেয়াল করেন, মই উচ্চারণটার মধ্যে রস্বইকে কি বলে? রস্বই, মই, রস্বইকে কি বলবেন দেখি? 18 নম্বর বলেন। 18 এ, হ্যাঁ রাইট। রস্বই হচ্ছে রসস্বর। মনে রাখবেন স্বরধ্বনিকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে রসস্বর, রসস্বর মানে যেটা কম উচ্চারণ হয়। আমরা কিন্তু উচ্চারণের সময় বলি না রস্বই দীর্ঘ ই, এটা রস্যি না, রস্যু না, রস, রস মানে কম। আর একটা হচ্ছে দীর্ঘ মানে বেশি। আমাদের যে 11টা স্বরবর্ণ আছে, 11টা স্বরবর্ণের মধ্যে 4টা হচ্ছে রসস্বর। কি কি? অ, ই, উ, রি। অ, রস্বই, রস্যু এবং রি, 4টা হচ্ছে রসস্বর, বাকি 7টা হচ্ছে দীর্ঘস্বর। ওকে, আচ্ছা। বাংলা একাডেমির অভিধান অনুসারে নিচের গুলাকে বর্ণানু মানে সিরিয়ালি সাজালে কি পাওয়া যায়? আমরা জানি সিরিয়ালি যখন আমরা সাজাই একদম সিরিয়ালি যায়, অ আ ই ই ও ও এভাবে। তাহলে 19 নাম্বারটা কি হবে? এখানে আছে পাওয়া, পাওয়ার পরে গ, এটা তো হবেই না, কারণ প এর পরে তো গ আসে না, এটা বাতিল। তারপরে গাং, পাওয়া, তো গ আকারের পর অনুস্বার চলে আসছে, এরপরে আসছে ও, তাহলে এটাও হবে না। ওকে, তাহলে আমরা এরপরটা দেখি, গাং, গাও, গাং, এরপর হচ্ছে পাওয়া, এটাও হবে না, প ঢুকে গেছে। আচ্ছা, গি, পাওয়া, গাং, এটা হইতে পারে ডি নাম্বারটা, কারণ এখানে সিরিয়ালটা রেখা আছে, দীর্ঘই আছে, আকার, আকারের পরে আছে দীর্ঘই, দীর্ঘইর পরে আছে ও, এরপরে আছে অনুস্বার, এখানে সিরিয়ালটা ঠিক আছে। মানে আমাদের এই সিরিয়ালটা করতে হয় আকার, ইকার, ওকার, রিকার, এভাবে আর কি সিরিয়াল অনুসারে। আচ্ছা, তারপরে হচ্ছে নিচের কোনটি একাক্ষর শব্দ? 20 নাম্বারটা আবারও একাক্ষর আছে, বলেন। মা, মা একাক্ষর না। দিদি না, দুইটা হয়ে যাচ্ছে। চা, চা দুইটা হয়ে যাচ্ছে, তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে বি, ভাই। ভাই একটা উচ্চারণ হচ্ছে, যে শব্দে একটা উচ্চারণ হয়, যে শব্দে একটা উচ্চারণ হয় সেটাই হচ্ছে একাক্ষর। অক্ষরটা তাহলে ভালো পেরেছেন। ওকে, আচ্ছা, এখানে আমরা একটু দেখি তাহলে, আমরা এই 25টাই করব, এটাই আমাদের সময় আমাদের অলমোস্ট শেষের দিকে। কোনটি যুগ্ম স্বরধ্বনি? বলেন, যুগ্ম স্বরধ্বনি কোনটা? যুগ্ম স্বরধ্বনি মানে যেন কি? যেখানে কয়টা স্বরধ্বনি আছে? যুগ্ম মানেই কি? দুই, যুগ্ম মানেই দুই। সো এখানে কোনটা হবে যুগ্ম স্বরধ্বনি? কোনটা? ওই, রি, ও না এ? কি হবে? সো এটার অ্যান্সার হচ্ছে, দেখি কে বলেন, 21 নাম্বার ডি। হ্যাঁ, রফিক ভাই উত্তর দিয়ে দিয়েছেন। ওকে, এর উত্তর হচ্ছে ডি। ওই, ওই এর মধ্যে কি কি আছে? ওই এর মধ্যে আছে, ওই এর মধ্যে আছে অ প্লাস ই, ওই। ওকে, আচ্ছা, তারপরে আমরা যাই ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? আমরা স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে পেয়েছিলাম কার, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ ছিল কার। আর ব্যঞ্জনের সংক্ষিপ্ত রূপ কি? ফলা। ফলা কয়টা বলেন তো দেখি, কে জানেন? ফলা কয়টা বলেন দেখি, কে কে জানেন ফলা কয়টা? আমরা তো কার হিসেবে পেয়েছি, স্বরবর্ণ আছে 11টা, আর 11টার সংক্ষিপ্ত রূপ কার আছে 10টা। অনেক, পুরা মানে কি বলে 90%। বাট শরীফা সেতু 22 নম্বর বি দিয়েছেন কেন? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ তার কার না, ফলা, ফলা। বাট ব্যঞ্জন বর্ণ আছে 26টা, এই 26টার মধ্যে কয়টার ফলা আছে? ফলা মানেই ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ। ওকে, অনেকেই অ্যান্সার দিয়েছেন। শাহাবুদ্দিন 5 লিখেছেন, না 5 না, এটা হচ্ছে 6টা, 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 6টা ফলা হচ্ছে 6টা। কিভাবে সহজে মনে রাখবেন? এটা একটা ভাইরাল বিষয়, এটা মুসাফির আহাদের সৃষ্টি। এখন বহু চোরাই লোক এটা ব্যবহার করে এবং লিখে সব নাকি নিজের তৈরি। এটা মনে রাখবেন, মনে রবে জল। আমি যদি কখনো এরকম একটা লিস্ট করি যে বড় বড় কথা বলা বিভিন্ন মাস্টার যারা আমার টেকনিক ফলো করে বলে সব নিজের বানানো, আমি লিস্ট তৈরি করলে এরা কাইপা যাবে। এদের খুবই পরিচিত মানুষ, নিজের কিছুই নাই, সারা জীবন 9 10 গ্রামার বই
দেখা দেখা পড়াইছে, পড়ায় এখন কয় গ্রামার বই ভুল, তাদের গাইড সঠিক। এই গাইড লিখতে গিয়ে করছে আমার টেকনিক ফলো, আবার সব নিজের তৈরি, এই অবস্থা আর কি। তো সমস্যা নাই, তাও তারা ভালো কিছু করুক, আপনাদেরকে ভালো কিছু দেখ, তাতেই আমার শান্তি আর কি। সেটা মনে রাখবেন, মনে রবে জল মানে মফলা, নফলা, রফলা, বফলা, জফলা, লফলা, মনে রবে জল, এই ছয়টাই হচ্ছে ফলা, সহজে মনে রাখবেন। কোটি উষ্ণবর্ণ, উষ্ণবর্ণ মানে হচ্ছে যেটা উচ্চারণ করলে জিহ্বার অগ্রভাগ সামান্য উষ্ণ হয়ে যায় বা গরম হয়ে যায়। এর আগেও পড়েছিলাম কি কি, চারটা, তিনটা স এবং হ, তিনটা স এবং হ, তিনটা স এবং হ, তাহলে এটা হবে উষ্ণবর্ণ হ। ওকে, আচ্ছা 23 নাম্বারটা তাহলে এ। ট, ট কি বর্ণ? তালব্য বর্ণ, মূর্ধন্য বর্ণ, উষ্ঠবর্ণ না উষ্ণবর্ণ? তালব্য বর্ণ মানে কি জানেন? যেটা তালু থেকে উচ্চারিত হয়, তালু থেকে, তালু, তালু থেকে কি কি হয় জানেন? ত, থ, দ, ধ, ত, থ, দ, ধ, ত, থ, দ, ধ, এগুলো হচ্ছে তালু থেকে উচ্চারিত হয়, এগুলো তালব্য বর্ণ। মূর্ধা মানে কি? মূর্ধা মানে হচ্ছে, দেখবেন আপনি ট, ঠ, ড, ঢ যখন বলেন, ট, ঠ, ড, ঢ, তখন জিহ্বা দেখবেন উল্টে যাচ্ছে, জিহ্বা উল্টে যাবে, উল্টে গিয়ে উপরের অংশে একটা খাস কাটা অংশকে আঘাত করে, ওটার নাম মূর্ধা। ট, ঠ, ড, ঢ, এই যে উপরে খাস কাটা অংশকে আঘাত করছে, যেটার নাম মূর্ধা, এই জন্য ট, ঠ, ড, ঢকে বলে মূর্ধন্য বর্ণ, কারণ এগুলা মূর্ধা থেকে উচ্চারিত হয়। 24 নাম্বার হচ্ছে বি। ট হচ্ছে মূর্ধন্য বর্ণ, ট, ঠ, ড, ঢ। অনেকে ওষ্ঠ দিয়েছেন না, ওষ্ঠ না, ওষ্ঠ মানে ঠোঁট, প, ফ, ব, ভ, এই প বর্গের গুলা ঠোঁট থেকে উচ্চারিত হয়, ট, ঠ, ড, ঢ, ট, ঠ, ড, ঢ। এই ট, ঠ, ড, ঢ হচ্ছে উপরে মূর্ধা থেকে উচ্চারিত হচ্ছে। আপনি যখন বলেন ঠান্ডা, ঠাডা, ঠাডা, এই ঠাডা বলার সময় দেখবেন জিহ্বা উল্টে যাচ্ছে, উল্টে উপরে যে অংশকে আঘাত করছে ওইটার নাম হচ্ছে মূর্ধা। ট, ঠ, ড, ঢ, ট, ঠ, ড, ঢ। ওকে, সো ট, ঠ, ড, ঢ হচ্ছে মূর্ধন্য বর্ণ, কারণ এগুলো মূর্ধা থেকে উচ্চারিত হয়। ওকে, আর ওষ্ঠ, ওষ্ঠ মানে ঠোঁটের বর্ণ, প, প বর্গের, প, ফ, ব, ভ, এগুলো আর কি। বাংলা ভাষায় উষ্ণবর্ণ কয়টি? উষ্ণবর্ণ কয়টি? উষ্ণবর্ণ হচ্ছে চারটি, উষ্ণবর্ণ হচ্ছে চারটি। কি কি? শীষ বর্ণ যেটা ওইটাই, তিনটা স, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স এবং হ। ওকে, এই চারটা হচ্ছে উষ্ণবর্ণ। উষ্ণবর্ণের মানে কি? যেগুলো উচ্চারণ করলে আপনি অনেকক্ষণ বাতাস ধরে রাখতে পারবেন এবং বাতাসটা বের হওয়ার সময় জিহ্বার উপরিভাগটাকে সামান্য উষ্ণ করে দিবে, এটাই উষ্ণবর্ণ। ওকে, সেইভাবে আমরা একটু প্রশ্নগুলোর ব্যাখ্যা করব। আর সবসময় একটু মনে রাখবেন, মুসাফির রাহাত যে ক্লাসগুলো নিচ্ছে সেই ক্লাসগুলো ইনশাল্লাহ আপনাদের সহায়ক হবে। আমরা সপ্তাহে 3 দিন ক্লাস নেওয়ার চেষ্টা করব, সোমবার, বুধবার, সরি হ্যাঁ সোমবার, বুধবার না, হ্যাঁ সোম, বুধ, সোম, মঙ্গল, সোম, মঙ্গল, বুধ, সপ্তাহে 3 দিন, সোম, মঙ্গল, বুধ, সপ্তাহে 3 দিন ক্লাস নিব, সন্ধ্যা 7টা, 7:30 থেকে 8:30 পর্যন্ত। এবং আমাদের ক্লাসগুলা আমরা ইউটিউব চ্যানেলে রেকর্ড রেখে দিব। আপনারা আজকে যে ক্লাসটা করেছেন এটা আবার চাইলে করতে পারবেন ইউটিউব চ্যানেল মুসাফির রাহাদে, মুসাফির রাহাত চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, ওখানে আমরা রাতে ক্লাসটা আপলোড করে দিব। আর যদি লাইভ করতে চান, আমাদের সাথে কথা বলতে চান বা আমাদের সাথে অ্যান্সার দিতে চান, খাতা কলম নিয়ে বসে যাবেন মুসাফির রাহাত বাংলা স্কুলে। ওকে, সবাইকে অনেক ধন্যবাদ। আজকের ক্লাস এই পর্যন্তই, কালকে ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন আর কোনো টপিক নিয়ে। কালকে হয়তো আমরা সন্ধি, পুরুষ স্ত্রীবাচক শব্দ, এই সকল বিষয় বা শব্দ সম্ভার বা ইতিহাস বা সাহিত্যের ইতিহাস কোনো কিছু নিয়ে হয়তো আমরা আবার কালকে হাজির হয়ে যাব। সবাইকে ক্লাসটা শেয়ার করে দিতে পারতেন ইফ পসিবল আর কি। আমি তো জোর দিতে পারি না, আপনাদের বলতে পারি না যে 10টা শেয়ার করলে আপনাদেরকে গ্রুপে অ্যাড করব, আমি বলতে পারি না যে 10 জনকে গ্রুপে অ্যাড করলে আপনাদেরকে পরীক্ষা দিতে দিব। কি যে বিদঘটে অবস্থা গ্রুপে অ্যাড করানোর জন্য। ঠিক আছে, স্যার আপনাদেরকে অনেক ধন্যবাদ। যদি মনে করেন যে এটা আপনাদের উপকার লাগবে বা কাজ হবে, ক্লাসগুলোতে অ্যাটেন্ড করেন, ক্লাস করেন, ইফ পসিবল সবাইকে ক্লাসগুলো শেয়ার করে দিতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই অনেক ভালো থাকবেন। আর হ্যাঁ, বাংলাটা এক রাতে বসে সব শেষ করে ফেলতে চায়েন না, বাংলা এক রাতে বসে পুরোটুকু শেষ করার বিষয় না, একটু একটু করে পড়ে যান, অনেক কিছু পারবেন। আপনি নিজে থেকে যদি বিশ্বাস করেন যে আমি একটু মন দিয়ে পড়লে এটা আমার পক্ষে বোঝা সম্ভব, তাহলে আসলেই সম্ভব। কিন্তু আপনি যদি মনে করেন যে আমি এক রাতে বসছি দুনিয়া সব শেষ করে ফেলাম আজকে রাত্রে, তাহলে তো এটা হবে না। আপনি যদি মনে করেন যে সারা দিনের খাবার আপনি সকালবেলায় খায়া শেষ করে ফেলবেন, তাহলে আপনার বদ হজম হবে।
আপনি একটু একটু করে খান, ভালো হজম হবে। বাংলা কঠিন কিছু না। না, আমি বাংলায় পড়াশোনা করেছি বলে আমি এরকম বলছি এটা না, আমি কোনো মোটিভেশনও দিচ্ছি না। আপনি চাইলে সম্ভব। আপনি অন্যান্য যে বিষয়গুলো অনেক অনেক সময় দিচ্ছেন তার 10 ভাগের 1 ভাগ সময় যদি প্রতিদিন একটু করে হলো বাংলাকে দেন, বাংলা আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে, বাংলার প্রতি আপনার ভালোবাসা জাগবে। আর বাংলা ব্যাকরণ বা বাংলা সাহিত্যকে ঘৃণা না, এগুলার প্রতি সামান্য পরিমাণ ভালোবাসাও যদি আপনার মধ্যে তৈরি করতে পারি, তাহলে সত্যিকার অর্থে আমার এই শেখানো সার্থক। আমি বাংলা শিক্ষক হতে চাই, যাতে করে অন্তত আপনাদের মনে বাংলার জন্য ভালোবাসা তৈরি হয়। সবাইকে অনেক ধন্যবাদ, সবাই অনেক ভালো থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে কালকে আবারও রাত 7:30টায়, সন্ধ্যা 7:30টায়। কোথায়? মুসাফির রাহাত বাংলা স্কুল ফেসবুক গ্রুপে, এবং রাত 11টার পর রেকর্ড আকারে মুসাফির রাহাত ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।